আমার ছেলেটা একদমই দুধ ডিম ভাত কিছুই খেতে চায় না। আমার মেয়েটা সারাদিন মিষ্টি খাবে, আর কোনো খাবার সে খাবেই না। আমার ছেলেটা তো চিবিয়ে ভাতই খেতে চায় না, আর আমার সন্তানকে আমি জোর করে ভাত খাওয়াই, জোর করে শাকসবজি খাওয়াই। এরকম অনেক সমস্যা, অনেক চিন্তা কিন্তু আমাদের প্যারেন্টসদের সব সময় থাকে। তাদেরকে কি খাওয়াবো, কতটা ভালো হবে সেগুলো তাদের জন্য, তাদের ব্রেইন ডেভেলপমেন্টে। আমরা এসেছি ব্রেইন ডেভেলপমেন্ট উইকের আরো একটি লাইভ নিয়ে, যেখানে আমরা কথা বলবো শিশুদের নিউট্রিশন এবং পুষ্টি এবং খাবার রিলেটেড অনেক ব্যাপার নিয়ে, যেখানে আমরা কথা বলবো কোন খাবারগুলো খেলে শিশুদের অ্যাকচুয়ালি ব্রেন ডেভেলপমেন্ট হবে, শিশুরা অ্যাকচুয়ালি স্বাস্থ্যকর হিসেবে শিশুরা বেড়ে উঠবে। সেই সাথে আপনাদেরকে আরো মনে করিয়ে দিতে চাচ্ছি, আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট উইকটি কিন্তু শুরু হয়েছিল একটি ব্রেইন কুইজের মাধ্যমে, যেটি চলছে আমাদের ওয়েবসাইটে। ব্রেইন কুইজের লিঙ্কটি কিন্তু আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। সেই সাথেও জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের এই দ্বিতীয় লাইভটি সবাই একটু রিকোয়েস্ট করছে যে সবাই শেয়ার করবেন, সবাইকে বেশি বেশি দেখার সুযোগ করে দিবেন, কারণ এই লাইভটি কিন্তু আমাদের প্যারেন্টসদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক ইনফরমেটিভ একটি লাইভ হতে চলেছে। সেই সাথে আপনাদেরকে আরো জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের সাথে আজকের লাইভে যুক্ত আছেন মোসাম্মদ সুমাইয়া সুলতানা ম্যাম, যিনি বর্তমানে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এবং হসপিটালে কর্মরত আছেন। তাই আপনাদের কাছে আমরা আবারও ফিরছি, আবার আপনাদের সাথে আপনাদের সকল কমেন্ট, সকল কনসার্ন নিয়ে আমরা সবই কথা বলবো। আমাদের কাছে আছে আমাদের গার্ডিয়ানদের থেকে নেওয়া কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর, যে প্রশ্নগুলো রিলেটেড যে কোনো গাইডলাইন এবং পরামর্শ আমাদের যে গেস্ট আছেন তিনি আমাদেরকে দিবেন। সেই সাথে আপনাদের শিশুর যে কোনো পরিমাণ ব্রেন ডেভেলপমেন্ট এবং ফুড রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার সকল চেষ্টা করব। তো ম্যামকে দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো আপনার তো ব্রেন ডেভেলপমেন্ট ফুড বা অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে তো আপনার প্রায় অনেক বছরই এক্সপিরিয়েন্স ছিল। একটু জানতে চাচ্ছিলাম দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন আপনার নিউট্রিশনিস্ট হিসেবে আপনার জার্নিটা কত বছরের ছিল এবং ব্যাপারটা। আমি নিউট্রিশনিস্ট সুমাইয়া সুলতানা, আমি ঢাকা কমিউনিটি হসপিটালে 5 বছর থেকে কর্মরত অবস্থায় আছি। তো আমি এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট দেখে থাকি, তাদেরকে কাউন্সিলিং করে থাকি। কিন্তু আমাদের এখনকার মারা অনেক বেশি কনসাস তাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে। তো দেখা যাচ্ছে যে মারা বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার খাওয়াচ্ছে, কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য কোন খাবারটা বাচ্চার জন্য মেজর তারা কিন্তু এটা বুঝতে পারছে না। এই জন্য মেলে তারা আমাদের কাছে আসে এবং আমাদের জেনেটিক সায়েন্টিফিক নলেজ দিয়ে বিভিন্ন ধরনের ফ্যাক্টগুলো তাদেরকে ইনশিওর করি এবং তারা এটা গাইডলাইন প্রপার ফলো করে এবং খুব সুন্দর চমৎকার একটা ফিডব্যাক পায়। ধন্যবাদ ম্যাম। ম্যাম আমাদের কাছে আপনি যেহেতু বলছেন যে আপনার কাছে অনেক পেশেন্টই আসে, এইসব অনেক গার্ডিয়ান আসে, দুঃখিত অনেক গার্ডিয়ান আসে পেশেন্টদেরকে নিয়ে, যে তারা তাদের ফুড রিলেটেড, তাদের সন্তানদের পুষ্টি রিলেটেড যেই ব্যাপারগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করে। সেরকমই কিছু প্রশ্ন আমাদের কাছে আছে। আমরা অনেক গার্ডিয়ানদের সাথেই কথা বলেছি, অনেক গার্ডিয়ানদের থেকে আমরা কিছু প্রশ্ন কালেক্ট করেছি। সেই প্রশ্নগুলোই আমরা আপনাকে আজকে করবো। আমরা চেষ্টা করবো যে আমাদের সেই সকল গার্ডিয়ানদের যেই ইস্যুগুলো আছে সেইগুলোর একটি প্রপার গাইডলাইন যেন আমরা এই লাইভের মাধ্যমে তাদেরকে দিতে পারি, এবং আমরা আশা করছি যে এগুলো পরবর্তীতেও তারা তাদের যে সন্তানের বৃদ্ধির ক্ষেত্রে তারা এই ব্যাপারগুলো কাজে লাগাতে পারবে। ম্যাম সো আমাদের প্রথম প্রশ্ন, যেটা আমাদের গার্ডিয়ানরা খুব বেশি করে থাকে, যেটা আমি আমাদের লাইভের ইন্ট্রোতেই বলেছি, যে আমার ছেলে মেয়ে দুধ ডিম একদমই খেতে চায় না। সো যেটা আমরা জানতে চাওয়া যে সেটা গিয়ে দুধ ডিম ব্যাপারটি কিন্তু আমাদের বাঙালি প্যারেন্টসদের মধ্যে অনেক বেশি কমন, যে শিশুদেরকে বেশি বেশি দুধ ডিম খাওয়াতে হবে। সো দুধ ডিম খাওয়ার যে ব্যাপারটি, এটা কি অ্যাকচুয়ালি ব্রেন ডেভেলপমেন্টে কতটা উপকারী সেটা একটু যদি আমাদেরকে শেয়ার করতেন। ওকে, দুধ ডিম এটা মেইনলি একটা প্রোটিন। দুধ ডিমটা ব্রেন ডেভেলপের জন্য খুব বেশি দরকার, কিন্তু প্রত্যেকটা মানুষের তার একটা বডি কন্ডিশন অনুযায়ী একটা প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে। আমরা যদি FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রোটিন রিকোয়ারমেন্ট জরিপ দেখি, সেখানে এক এক এজে এক এক ধরনের প্রোটিন ইনটেক করতে হয়। আর এটা ক্যালকুলেট করতে হয় একটা মানুষ ডেইলি কতটুকু কিলো ক্যালোরি নেবে
তার উপর ডিপেন্ড করে হচ্ছে 10 থেকে 35% হচ্ছে তাকে প্রোটিন ইনটেক করতে হয়। জি, জি। আর প্রোটিনটা ইনটেক করতে হলে সেটা জানতে হবে বাচ্চাটার এজ কত। জি জি। সাপোজ আমরা যদি 3 থেকে হচ্ছে 13 বছরের বাচ্চাদের হচ্ছে এখানে বাচ্চাদের এজ হচ্ছে প্রোটিন ক্যালকুলেট করি, তাহলে দেখা যাচ্ছে যে এটাকে আবার 3 ভাগে ভাগ করতে হবে। যেমন হচ্ছে 1 থেকে 3 বছরের বাচ্চাদের হচ্ছে ডেইলি হচ্ছে তার বডি কন্ডিশন অনুযায়ী হচ্ছে 13 গ্রাম প্রোটিন নিতে হবে। তাছাড়া 4 থেকে 8 বছরের বাচ্চাদের তার হচ্ছে বডি কন্ডিশন অনুযায়ী পার ডে হচ্ছে 19 হচ্ছে গ্রাম প্রোটিন নিতে হবে। এবং হচ্ছে 9 থেকে 13 বছরের বাচ্চাদের তার বডি কন্ডিশন অনুযায়ী হচ্ছে 34 গ্রাম প্রোটিন নিতে হবে। তো এই ক্ষেত্রে যা তার যে বডি রিকোয়ারমেন্ট প্রোটিনের, সেই ক্ষেত্রে আমরা যদি একটা বেবিকে ডেইলি হচ্ছে একটা ডিম হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যদি ক্যালোরি ক্যালকুলেশন করি তাহলে ওটাতে থাকছে 75 হচ্ছে 70 থেকে 75 কিলো ক্যালোরি। এটা সাইজ ভেরি করে। তা এখানে হচ্ছে প্রোটিনের হচ্ছে পরিমাণ থেকে 6 গ্রাম। এবং আমরা যদি হচ্ছে বাচ্চাকে হচ্ছে 1 কাপ বা হচ্ছে 1 গ্লাস দুধ দিই, 1 গ্লাসে থাকছে 250 ml দুধ। তো এই 250 ml দুধের হচ্ছে কিলো ক্যালোরি ভেরি করে হচ্ছে পরিমাপের উপর। তো এই যদি আমরা 250 কিলো ক্যালোরি বা মিলিগ্রাম হচ্ছে মিলিলিটার যদি হচ্ছে তাকে মিল্ক দেই, সেই ক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে 80 হচ্ছে কিলো ক্যালোরি হচ্ছে পাবে। 80 কিলো ক্যালোরি কিন্তু প্রোটিন না, এটা কিলো ক্যালোরি। আর 80 কিলো ক্যালোরি থেকে একটা বাচ্চা 8 গ্রাম প্রোটিন হচ্ছে। সো হচ্ছে সে যদি রেগুলার 1 গ্লাস দুধ, একটা ডিম খায়, তাহলে মোটামুটি তার যে বডি কন্ডিশন অনুযায়ী এজ অনুযায়ী তার প্রোটিন হচ্ছে রিকোয়ারমেন্ট হয়। তাছাড়া অন্যান্য খাবারগুলো কিছু না কিছু হচ্ছে প্রোটিন ইনটেক, তো এটা দিয়ে মোটামুটি হচ্ছে তার হচ্ছে প্রোটিনের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায়। সো এই যে যেখানে প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি যে দুধ ডিম অ্যাকচুয়ালি কতটা হেল্প করে তাদের ব্রেন ডেভেলপমেন্টে, এই ব্যাপারটিতে যদি একটু ফোকাস করতেন আমাদের। খুবই চমৎকার একটা কোশ্চেন। আগেকার মাদের হচ্ছে কোশ্চেন ছিল আমার বাচ্চা কিভাবে মোটা হবে, আমার বাচ্চা কিভাবে হচ্ছে ফিটনেস মেইনটেইন করবে। এখনকার মাদের হচ্ছে কোশ্চেন আছে আমার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কিভাবে হবে, এবং আমি যে খাবারটা দিচ্ছি এটা কেন দিব এবং কোন প্রসেসে দিব। তো এই ক্ষেত্রে আমাদেরও হচ্ছে খুবই ভালো লাগে, মারা এত আগ্রহ নিয়ে কোনো কিছু জানতে চায়। সেই ক্ষেত্রে আমরা মাদের সবসময় বলি আপনারা যদি একটা বাচ্চাকে হচ্ছে রেগুলার একটা ডিম দেন, ডিমে তো নর্মালি হচ্ছে ভিটামিন B6, B12, তারপরে ফোলেট এবং কলিন থাকে। সবচেয়ে উপকারী যেটা কলিন, এই কলিনটা আচ্ছা আবার দেখা যাচ্ছে যে অ্যাসিটোকলিনে পরিণত হচ্ছে এবং এটা হচ্ছে ব্রেনে যে নিউরোট্রান্সমিটার উৎপাদন করছে এবং এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে মুড এবং মেমোরিতে হচ্ছে খুব হেল্প করছে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সকল বাচ্চা প্রতিদিন একটা করে ডিম খাচ্ছে তাদের ব্রেন ডেভেলপমেন্ট অন্য বাচ্চারা যারা খাচ্ছে না তাদের থেকে হচ্ছে 70% বেশি। এটাগুলো হচ্ছে ডিমের বিষয়। এবার যদি আমরা হচ্ছে দুধের ক্ষেত্রে আসি, আমরা সবাই জানি দুধে হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে একটা সুপার সোর্স। ক্যালসিয়াম তো থাকছে, তাছাড়া দুধে প্রোটিনও প্রচুর পরিমাণে থাকছে। আর দুধকে যদি আমরা আবার হচ্ছে দইয়ে পরিণত করি, তো এই দই আবার হচ্ছে প্রোবায়োটিক একটা ভালো একটা সোর্স। তো এই দুধে হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং প্রোবায়োটিক যা বাচ্চার ব্রেন ডেভেলপে অনেক ভালো কাজ করছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রোবায়োটিক আমাদের বডিতে বিভিন্ন জার্ম ইনটেক হওয়ার কারণে যে হচ্ছে ব্যাড হচ্ছে একটা গার্ড তৈরি হয়, প্রোবায়োটিকটা ওটা আমাদের বডিতে আমরা ইনটেক করলে ওটা হচ্ছে গুড গার্ডে পরিণত হয়ে ব্যাড গার্ডটাকে আমাদের শরীর থেকে বের করে দেয়। সো আমরা যেসব বাচ্চা দুধ খেতে চায় না আমরা তাদেরকে সাজেস্ট করি সে দই খাওয়ার জন্য। সো আমরা যেটা বলতে পারি যে এই প্রশ্নে একটা ছোট সামারি যদি করি দর্শক, আমরা যেটা বলতে পারি যে আপনার সন্তানকে অবশ্যই প্রতিদিন একটি করে ডিম খাওয়ানোর চেষ্টা করবেন, সেই সাথে যাতে একটা পরিমিত পরিমাণে সে যাতে দুধ খেতে পারে, দুধ না হলেও সে যাতে দই খেতে পারে একটা পরিমিত পরিমাণে, সে ব্যাপারটা যাতে হচ্ছে আমরা যারা প্যারেন্টস আছি তারা আমরা একটু নিশ্চিত করবার চেষ্টা করব। ম্যাম আমাদের এখানে দ্বিতীয় আরেকটি প্রশ্ন যেটা আরো খুবই বেশি কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে তাদের দেখা যাচ্ছে প্যারেন্টসরা যেটা জানিয়েছে যে তাদের বেবিরা শাকসবজি খেতেই চাচ্ছে না। এটা তো খুবই কমন একটা সমস্যা আমাদের এন্ড থেকে। আর আমার যেটা বলতে পারি যে অ্যাকচুয়ালি শিশুদেরকে শাকসবজি খাওয়ানো তো অবশ্যই ইম্পর্টেন্ট, এন্ড কিন্তু এই যে না খাওয়ার যে ব্যাপারটা, এটা তো এই সমস্যাটাও থেকে যাচ্ছে। সো আমরা কিভাবে তাদেরকে শাকসবজি খেতে আরো বেশি উৎসাহ দিতে পারি?
দেখা যাচ্ছে যে স্পেশালি আমি যখন হচ্ছে প্র্যাকটিস করি, পেশেন্টদের একটা কমন খাবার আমার বাচ্চা হচ্ছে খাচ্ছে না, তারা হচ্ছে বিভিন্ন হচ্ছে বাইরের খাবারগুলো খাচ্ছে, বাসার তৈরি খাবারগুলো স্পেশালি শাকসবজিটা, এটাতে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার মানে তেল তেল অ্যাড করে টেস্ট করতে হয়। মারা দেখা যায় যে তারা বেসিক ওয়াইজ যে রেগুলার প্রসেসটা থাকে সেভাবেই তৈরি করছে, যেমন হচ্ছে ভেজিটেবল কারি, শাক ভাজি, যা বাচ্চারা কেন বড়রাই পছন্দ করতে শাকের চায় তরকারি যদি আমাকে কেউ রান্না করে দিল আমি তো অল্প একটুই রাইট, খাবো। কিন্তু এটা হচ্ছে নিউট্রিয়েন্টে ভরা। সেই ক্ষেত্রে আমাদের মাদের একটু হচ্ছে টেকনিক্যালি হচ্ছে খাবারটা প্রেজেন্ট করতে হবে। সাপোজ একটা বাসায় পালং শাক তৈরি হচ্ছে, সেখানে মা যদি হচ্ছে পালং শাকটা বাচ্চার জন্য ওটা সুন্দর কুচি করে এখানে একটা ডিম অ্যাড করে কিছু হচ্ছে বেসন বা আটার গুঁড়া, বিশেষ করে চালের আটার গুঁড়া দিয়ে ক্রাঞ্চি হচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা যদি অ্যাড করে দেয় তাহলে দেখা যায় যে এটা হচ্ছে একটা পাকোড়া তৈরি হয়। আর বিভিন্ন শেপ দেওয়া যায়, শেপ দিলে বাচ্চারা শেপটা খুব ভালো পছন্দ করে। তো এই শেপ দিয়ে আমরা বাচ্চাদের হচ্ছে বিভিন্ন কাটলেট তৈরি করে দিতে পারি। তারপর মাঝে মাঝে শীতের সময় এই খাবারগুলো দিয়ে স্যুপ তৈরি করে দিলে হচ্ছে ওয়েদারের সাথে খুব একটা সুইটেবল একটা মোমেন্ট তৈরি হয়। তো ইজিলি আমরা বাচ্চাদের এটা দিতে পারি। আরেকটা কথা, বাচ্চারা বা সস চাটনি এই রিলেটেড খাবার পছন্দ করে, এক্ষেত্রে আমরা দেখে একটা পুদিনা চাটনি করে দিলাম, টমেটো সস করে দিলাম, অবশ্যই হোমমেড এবং ন্যাচারাল প্রসেসে করতে হবে, এখানে কোনো আর্টিফিশিয়াল জিনিস অ্যাড করা যাবে না। এইটার কম্বিনেশনে যদি আমরা সস চাটনিকে বিভিন্ন পাকোড়া, বিভিন্ন কাটলেট বা স্যুপের সাথে অ্যাড করে বাচ্চাদের দেই, বাচ্চারা ইজিলি এটা কিন্তু ইনটেক করে। তো এইটা আমাদের প্যারেন্টসদের অবশ্যই মাথায় থাকতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম যে শাকসবজি খাওয়ানো কিন্তু এতটাও হ্যাসেলের কিছু নয়। অবশ্যই ব্যাপারটা হচ্ছে কি যে বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে পারবে, ফ্যামিলি সবার সাথে একসাথে খেলে আরো ইন্টারেস্টিং হলো। সো যেটা আমরা করতে পারি প্যারেন্টসের জন্য সেটা যেটা থাকবে যে হচ্ছে আমরা শাকসবজিগুলোকে রেগুলার যে আমাদের যে খাবারের যে ইনটেকটা থাকে রেগুলার ভেজিটেবল তরকারি হিসেবে যেটা আমরা খাই, আমরা যদি সেভাবে খাবারগুলোকে বাচ্চাদের সামনে প্রেজেন্ট না করে একটু ইন্টারেস্টিং ওয়েতে যেভাবে বাচ্চারা খাবার খেতে পছন্দ করে, যেটা আপনি আমাদের সাথে একটু হতে পারে বাচ্চা খাবারটা প্রসেস করার আগে বাচ্চারা একটু হচ্ছে ওপিনিয়ন নেওয়া হলো যে তুমি আজকে কি খেতে চাও। কারণ এখন বাচ্চারা সবাই হচ্ছে অনলাইন বেস অনেক কিছু দেখছে, তাদেরও এটা ইচ্ছা হয় যে আমি আজকে এটা খাবো ওটা খাবো। তো মারা যদি বাচ্চাদের বলে যে তুমি কি খাবো, ও যদি ওটা বলে পরবর্তীতে ওটা খাওয়ার প্রতি তার ইন্টারেস্ট হয়ে যায়। তো হচ্ছে মারাও তৈরি করছে, মারাও যদি বাচ্চাদেরকে ওখানে ইনক্লুড করছে, সো ওরা খাবারটাও চিনছে, কালারটাও চিনছে, আবার টেস্টটাও চিনছে। এটা একটা হচ্ছে সুপার কম্বিনেশন। সো যেখানে আমরা যেটা করতে পারি যে বাচ্চাদের খাবার মানে বাচ্চারা কি খেতে পছন্দ করছে বা বাচ্চাদের যে খাবারের প্রায়োরিটিটা এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। শিশুকে অ্যাকচুয়ালি আমরা শিশুকে কি খাবার দিব, এইজন্য বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম পাস করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ব্রেন ডেভেলপে অনেক ভালো কাজ করে। হ্যাঁ, সো আমাদের তৃতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিকি ইটিং বা বাচ্চারা শুধুমাত্র বাছাই করে কিছু খাবার খায়। সো অ্যাকচুয়ালি এই সমস্যার সমাধানটা আসলে কি? মানে এই যে একটু একটু করে খাওয়াটা, সে বলে এত একটা ভালো পরিমাণ খাবার দেয়, বাট সে হচ্ছে গিয়ে একটু একটু করে খাচ্ছে, সে আর খাবারটা খাচ্ছে পছন্দের খাবারটা সে খাচ্ছে ঠিক মতন খাচ্ছে। এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, তো এরকম অনেক পেশেন্ট থাকে, তো দেখা যায় যে বিশেষ করে যে সকল বাবা মা হচ্ছে বাইরের খাবার বেশি খায়, তাদের বাচ্চারাও বাইরের খাবারগুলো বেশি খায়, আর হচ্ছে পিকি ইটিং এর বেবিরা এটাতেই বেশি ইনভলভ থাকে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে সাজেস্ট করি, বাচ্চারা যেটাই খাক, বাচ্চাদের খাবারের হচ্ছে যে সুপারফুড কিছু থাকে, যেমন হচ্ছে কলা, যেটা পটাশিয়ামের মেইন সোর্স, তাছাড়া ক্যালসিয়াম বেস খাবার, দুধ, তারপর প্রোবায়োটিক টক দই, তারপর ডিম, কলিন ব্রেন ডেভেলপের জন্য যেটা অনেক বেশি হেল্প করে, এই বেশ খাবারগুলো যদি হচ্ছে ওই খাবারগুলোতে অ্যাড করা হয়, এদের সমন্বয়ে যদি কোনো একটা সুপারফুড তৈরি করা হয়, লাইক পুডিং, লাইক কেক তৈরি করা হয়, তাহলে দেখা যায় বাচ্চাটা ইজিলি খায়। আর এই রিলেটেড খাবারগুলো খেলেই কিন্তু তার মোটামুটি একটা বডি কন্ডিশন অনুযায়ী তার হচ্ছে রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায়। আর তাছাড়া অন্যান্য যে খাবারগুলো বাচ্চারা অত বেশি পছন্দ করছে না, আমরা চাইলে ওটা আস্তে আস্তে হচ্ছে অন্যভাবে প্রসেসে বাচ্চাকে ইনক্লুড করতে পারি, কিন্তু বাচ্চাদের প্রেশার দেওয়া যাবে না, পরবর্তীতে দেখা যাচ্ছে যা খাচ্ছে পরবর্তী সেটাও খাবে না। আচ্ছা, সো আমাদের দর্শকের আরো একটা খুব কমন প্রশ্ন ছিল, দর্শকেরও আমাদের অলরেডি আমাদের কমেন্ট সেকশনে বেশ কয়েকজন দর্শক এসেছেন যারা হচ্ছে গিয়ে একটি প্রশ্ন করছেন বা করেছেন, সেটা হচ্ছে গিয়ে যে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমার শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কি কি শাকসবজি খাওয়া উচিত।
হ্যাঁ, এবং সেই নিউট্রিশনের যে ব্যাপারগুলো আমার মনে হয় দর্শকের এই প্রশ্নটি আমাদের একটি প্রশ্নের সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। যেমন আমাদের প্রশ্নটি এরকম ছিল যে শিশুর ব্রেন ডেভেলপমেন্টে অ্যাকচুয়ালি কি কি নিউট্রিশন প্রয়োজন এবং হচ্ছে কি এই নিউট্রিশন গুলো কোন খাবার থেকে আসবে। হচ্ছে মানে যে অডিয়েন্স সেটা বলেছিল শাক বা শাকসবজির ক্ষেত্রে কথা বলেছিল। খুবই একটা কোশ্চেন, কারণ ন্যাচারালি আমরা অনেক ধরনের শাকসবজি পাই, বাট আমাদের এটাকে হচ্ছে যেটা করতে হবে ফ্রেশ শাকসবজি নিতে হবে, সিজনাল শাকসবজিটাকে আমরা ফোকাস করব এবং হচ্ছে যেটা আমরা সিজনাল পাওয়া যায় আমরা সেটাই ফোকাস করবো, যে শীতকালের সবজি শীতকালে খাবো, গরমকালে হচ্ছে শাকসবজি গরমকালে খাবো। আর ব্রেন ডেভেলপের জন্য যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা কালারফুল শাকসবজি এবং ডার্ক সবুজ কালার, মানে গাঢ় সবুজ কালার, লাইক পালং শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, আবার সবজি মধ্যে ব্রোকলি, বাঁধাকপি, এগুলো হচ্ছে ব্রেন ডেভেলপের জন্য বাচ্চা অনেক বেশি হেল্প করে। এগুলো প্রসেস করার কিছু হচ্ছে কন্ডিশন আছে, এই খাবারগুলোকে বডিতে অ্যাবজর্ব করার জন্য অয়েল অ্যাড করতে হবে, শুধু সেদ্ধ করে দিলে হবে না। যদি আমরা খাবারটা হচ্ছে রাইট ওয়েতে প্রসেস করি, লাইক শাক হচ্ছে আমরা প্রথমে ওয়াশ করব, পরে ভালো একটা পানি দিয়ে দেন আমরা ওটা হচ্ছে সাইজ করে বা কুচি কুচি করে যে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে হয় কি শাকের যে নিউট্রিয়েন্টটা ওটা সুন্দরভাবে হচ্ছে ওখানে থেকে যাচ্ছে। আর যদি প্রপার ওয়েতে না ঢেকে হাই টেম্পারেচারে কুক করা হয় তাহলে আমরা খাচ্ছি কিন্তু ওভাবে প্রপার নিউট্রিয়েন্টটা আমরা পাবো না। সো এইটা কিন্তু আমাদের মাদের বা প্যারেন্টসদের বা যারা খাবার তৈরি করছে তাদেরকে হচ্ছে এই জিনিসটা উপর ফোকাস করতে হবে। সো আমি একটু সামারি যদি করি যে হচ্ছে কি কি শাকসবজিগুলো আমরা খেতে পারি, যে আপনি বলছেন যে কালারফুল শাকসবজি, গাঢ় শাক যেমন পালং শাক, পুঁই শাক, তারপর ব্রোকলি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া খুব সম্ভবত মিষ্টি কুমড়া হচ্ছে এটা হচ্ছে আরেক কালারের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই প্রশ্নটার সাথেও যে প্রশ্নটা আমি অ্যাড করছিলাম যে অ্যাকচুয়ালি ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমাদের কি কি নিউট্রিশন প্রয়োজন এবং কি কি কোন কোন খাবারে সেই নিউট্রিশন গুলো পাওয়া যায়, সেই সাথে হচ্ছে আমরা কিভাবে শিশুদেরকে এই খাবারগুলো দিতে পারি এই ব্যাপারে যদি একটু জানান। খুবই চমৎকার একটা কোশ্চেন। ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে সকল খাবার আমাদের সুপার ডুপার হেল্প করে আমরা এগুলোকে ব্রেন ফুড বলে থাকি। তো এরকম মোস্ট প্রবাবলি 5টা হচ্ছে আমাদের হচ্ছে প্রায়োরিটি বেস হচ্ছে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিম, তারপরে হচ্ছে ওমেগা ফ্যাটি অ্যাসিড, তাছাড়া আছে বিভিন্ন সিড, ড্রাই ফ্রুট, কালারফুল শাকসবজি এবং আমরা দুধও রাখতে পারি, যেহেতু এটা রেগুলার খাচ্ছে সেটা। তো আমরা এটা হচ্ছে ফুড, এখন ওটা হচ্ছে কেন আমরা দিব, এটা কি কাজে লাগছে। তো ডিমটা আমি এর আগেও বলেছিলাম এখানে প্রচুর পরিমাণে কোলিন আছে, ভিটামিন B6 আছে, B12 আছে, ফোলেট আছে। এই যে ভিটামিন হচ্ছে B6 এর পাশাপাশি কোলিনটা আছে, এটা তো কোলিনটা তো হচ্ছে অ্যাসিটোকোলিনে পরিণত হচ্ছে এবং ব্রেনের নিউরোট্রান্সমিটার পরিমাণটা বাড়াচ্ছে এবং বাচ্চাদের মুড মেজাজের হচ্ছে নিয়ে কন্ট্রোল করছে। মুড মেজাজ বলতে ভালো খারাপ দুটোই হচ্ছে, তো এটা কন্ট্রোল করছে, তারা হচ্ছে সবকিছু নিজের কন্ট্রোল রাখতে পারছে, শর্ট টেম্পারেচার হচ্ছে না এবং আর্লি কোনো কিছু লার্নিং করতে পারছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা গেল তো ডিমের ক্ষেত্রে। এবার হচ্ছে ওমেগা ফ্যাটি অ্যাসিড। ওমেগা ফ্যাটি অ্যাসিডটা আমরা সবাই বলি কিন্তু কোথায় পাওয়া যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি, খুব ফ্যান্সি একটা ওয়ার্ড শোনায় বাট আমরা অ্যাকচুয়ালি জানি না, এবং মনে করে কি ভয়ঙ্কর না জিনিস, কি ফ্যাটি অ্যাসিড কোথা থেকে এনে দিব বা খারাপ। আমরা ফ্যাটি অ্যাসিড বলতে ফ্যাটি বলতে হচ্ছে তেল চর্বি এই রিলেটেড খাবার হচ্ছে যেটা খারাপ, কিন্তু ফ্যাটের মধ্যে আবার হচ্ছে টাইটারি আছে, গুড ফ্যাট, ব্যাড ফ্যাট বা হচ্ছে হাই হচ্ছে লিপোপ্রোটিন, লো লিপোপ্রোটিন এই রিলেটেড আছে। যাই হোক আমরা আমাদের হচ্ছে টপিকে আসি, সেক্ষেত্রে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা সামুদ্রিক মাছে হচ্ছে খুব ভালো পরিমাণে পাওয়া যায়, তাছাড়া ইলিশ মাছেও খুব ভালো পরিমাণে পাওয়া যায়। এই ওমেগা ফ্যাটি অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের ব্রেইনের একটা পার্ট থাকে ধূসর হচ্ছে পদার্থ বা হচ্ছে গ্রে ম্যাটার, এইটা হচ্ছে মেইনলি হচ্ছে 90% হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। আর এই ফ্যাটটা না হচ্ছে আমরা হচ্ছে ব্রেন নিজে কাজ করতে পারে না, এই ফ্যাটটার জন্য বাইরে থেকে ব্রেনকে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিতে হচ্ছে। তার সাথে এটা হচ্ছে DHA বলতে ডেকুসা হেক্সোনিক অ্যাসিড। এইটা হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য খুবই ভালো কাজ করে। আর সামুদ্রিক মাছের সাথে সাথে যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে প্যারেন্টসরা বাচ্চাদের বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন হচ্ছে কট লিভার অয়েল, তারপরে হচ্ছে
স্যামন ফিশ, টোনা ফিশ, এই রিলেটেড খাবারগুলো দিতে পারেন। এখন সামুদ্রিক খাবারগুলো তো একে তো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, সেই সাথে তো হচ্ছে দেখা যায় সেটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো সেখানে ম্যাম যেটি বলছেন যে কট লিভার অয়েল খুব সম্ভবত না সাপ্লিমেন্টের কথা অয়েল, এটা একটা সাপ্লিমেন্ট হিসেবে হচ্ছে আমাদের আশেপাশে ভালো কোনো ফার্মেসি থেকে বা ভালো শপিং মল থেকে ইজিলি পারচেজ করতে পারবে। সো এটা কি হচ্ছে কি আমাদের পারচেজিংটা কি মানে আমরা যে কোনো সময় করতে হয় না, এর সাথে একটা পরামর্শের একটা ব্যাপার আছে? যেহেতু আমরা বডিটা খুব সেনসিটিভ একটা পার্ট, সো আমরা বডিতে কোনো কিছু হচ্ছে অ্যাড করার আগে অবশ্যই আমরা একটা অভিজ্ঞ হচ্ছে নিউট্রিশনিস্ট বা অভিজ্ঞ ডক্টরের হচ্ছে, যেহেতু বাচ্চাদের নিয়ে কথা হচ্ছে, পেডিয়াট্রিক ডক্টরের কাছে যাব এবং যে তার বডি কন্ডিশন অনুযায়ী তার কতখানি রিকোয়ারমেন্ট আছে এবং হচ্ছে কোন ধরনের নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে সেটা হচ্ছে চেক আপ করার পরে তাকে হচ্ছে সাজেস্ট করা হবে। এই ক্ষেত্রে আমি যদি হচ্ছে বেসিক্যালি একটা ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে হচ্ছে একটা বাচ্চা বা একটা হোল ফ্যামিলি হচ্ছে বছর 1 থেকে 2 বার হচ্ছে কট লিভার অয়েল সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারে। আর এটা আবার খাওয়ার কিছু নিয়ম আছে, যখন তখন খাওয়া যাবে না। রাতের বেলা ভরা পেটে হচ্ছে বাচ্চাদের এজ যদি কম থাকে সে হাফ হচ্ছে নিবে টিস্পুন, আর হচ্ছে বা বড়দের ক্ষেত্রে হচ্ছে তার বডি রিকোয়ারমেন্ট। ব্যাপারটা হচ্ছে এটা পুরোটা পরামর্শের উপর ভিত্তি করে এবং ওটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে না দেখলে আসলে ক্যালকুলেট করে কিছু বলা যাবে না। বডির সিচুয়েশন কি, সেই সাথে হচ্ছে কি বডি এজটা খুব ইম্পর্টেন্ট, কতটুকু, হ্যাঁ, তারপর তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে একজন অ্যাডাল্ট তার হচ্ছে এজ সেম কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে কেউ হচ্ছে বাইরে কাজ করছে, কেউ হচ্ছে ঘরে কাজ করছে, সো তাদের কিন্তু অ্যাক্টিভিটি এক না, সো তাদের কিলো ক্যালোরি এক না, এবং হচ্ছে তাদের জেনেটিক্যাল কিছু ইস্যু থাকে, কারণ অটোমেটিক হচ্ছে এটা হচ্ছে কম লাগে, কারণ অটোমেটিক এটা সাপ্লিমেন্ট আবার লাগে। ঠিক আছে, অনেক কিছু হিস্ট্রি নিতে হয়। তারপর হচ্ছে আপনি যেটি পাঁচটি কথা বলছিলেন, ফুডের কথা বলছেন যে দুধ, ডিম, তারপর আর সি ফিড। হ্যাঁ, এবার হচ্ছে আমরা যেটা আসবো হচ্ছে ড্রাই হচ্ছে ফল ফ্রুটস, তারপরে হচ্ছে ড্রাই বাদাম, হচ্ছে বিভিন্ন মিক্সড বাদাম দিতে পারি। তো আমাদের অ্যাভেলেবেল হচ্ছে চীনা বাদাম, কিন্তু চীনা বাদামে একটা সমস্যা কি, যাদের অ্যালার্জি আছে তার দেখা চীনা বাদাম হচ্ছে ইনটেক করলে তাদের বডিতে বিভিন্ন ব্যাড ইফেক্ট পড়ে। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের যদি বিভিন্ন মিক্সড বাদাম, স্পেশালি আখরোট, তারপরে হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম, এই বাদামগুলোতে হয় কি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি থাকে, যা ব্রেন ডেভেলপের জন্য অনেক ভালো। তাছাড়া যে কালারফুল শাকসবজি তো বলেছিলাম, এইখান থেকে আরেকটা কথা, এখানে হবে পামকিন, হচ্ছে মিষ্টি কুমড়া, হচ্ছে মিষ্টি কুমড়ার কারি বা হচ্ছে বিভিন্ন হচ্ছে কাটলেট বা হচ্ছে মিষ্টি কুমড়া সিডটাও হচ্ছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অনেক ভালো কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তারপর হচ্ছে বিটা জুস করে দিলেও খুব ভালো, বিটা জুসে বিটা ক্যারোটিন থাকে, এইটা হচ্ছে আয়রনের একটা ভালো সোর্স, যা বাচ্চার হচ্ছে আইকিউ ডেভেলপ করে। কারণ এখন আইকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যারেন্টসরা এখন সবসময় চিন্তা করছে আমার ছেলে সবার থেকে এগিয়ে থাকবে, সবার থেকে ব্রিলিয়ান্ট হবে, সো সবার গল্পে মাঝখানে তার হাত আগে উঠবে। হ্যাঁ, সো এটা একটা ব্যাপার থাকে। সো সেখানে আমরা বলতে পারি যে মিষ্টি কুমড়াও একটা ভালো সোর্স। আমাদের এনভায়রনমেন্টে ওটা ন্যাচারাল ওয়েতে তৈরি হচ্ছে, সো কোনো প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে না, আমাদের দেশের জন্য মিষ্টি কুমড়া খুব অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, আমাদেরকে হচ্ছে আমাদের দেশের টাইটেরিয়া অনুযায়ী আমাদের খাবার সিলেকশন করতে হবে, তাহলে ওটা আমরা ফ্রেশ পাবো। অনেকে আছে দেশে খাবার থেকে বাইরের দেশে খাবার বেশি প্রায়োরিটি দিচ্ছে, কারণ ওটা লং টাইম ধরে আসে, প্রিজারভেটিভ করা থাকে। তো এটা হচ্ছে আমাদের গুড ইফেক্টের থেকে ব্যাড ইফেক্টটাই বেশি পড়ে। ঠিক আছে, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন, প্রায় 70-80 জনের মতো দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি, এবং আবারও মনে করে দিচ্ছি এই লাইভটি কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, এন্ড আপনাদের সন্তানদের জন্য কিন্তু এই লাইভটা অনেক কাজে দিবে, কারণ অনেক বেশি ইনফরমেটিভ। সেই সাথে হচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন লাইভটি এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু এই আয়োজন। আপনাদের কমেন্টের যে কোনো প্রশ্নের জন্যই কিন্তু আমরা রয়েছি, আমরা আপনাদের প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা একটু কিছু কমেন্টে চলে যাচ্ছি ম্যাম। সেখানে একজন আমাদেরকে কমেন্ট করেছেন, জান্নাতুল ফেরদৌস, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমার বাচ্চা তো ডিম, মাছ, মাংস খেতে চায় না, কিন্তু দুধ, সবজি খায়, এতে কি তার পুষ্টি পরিপূর্ণ হবে কিনা? বাচ্চার বয়স 3 বছর 3 মাস। ওকে, বাচ্চার বয়স যদি 3 বছর 3 মাস হয়,
তো সে একটা সুন্দর একটা পিরিয়ডে আছে, এই সময় তার হচ্ছে প্রোটিনের চাহিদাটা বেশি হচ্ছে দরকার। মা বলেছে হচ্ছে মাছ মাংস আর ডিম খাচ্ছে, কিন্তু শাকসবজি খাচ্ছে না। তো হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে খাবারের উপাদান হচ্ছে 6টা, সেখানে হচ্ছে আমরা বেসিক্যালি এটা হচ্ছে যেটা আমাদের জানতে হবে। আচ্ছা, না আমি যদি প্রশ্ন রাখবো একটু ঠিক করেছে, সে বলছে যে ডিম মাছ মাংস খেতে চায় না, কিন্তু দুধ সবজি খায়। আচ্ছা আচ্ছা, ওকে। দুধ সবজি খেলে হয় কি, ওখানে সে ওখানে হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে পাচ্ছে না, সে ভিটামিন মিনারেলস পাচ্ছে এবং দুধে ক্যালসিয়াম পাচ্ছে। কিন্তু আদার্স আর কি খাচ্ছে, যে বলছে ডিম মাছ মাংস খেতে চায় না। আচ্ছা, মাছ মাংস একটা প্রোটিনের একটা মেইন সোর্স, এটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে, এটা কিন্তু অবশ্যই নিতে হবে, কিন্তু বডি কন্ডিশন নিতে হবে। আর না খেতে চাইলে তো প্রসেস বলাই আছে, সে ওভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু নিতে হবে, অবশ্যই নিতে হবে। তারপরে যে প্রশ্ন ছিল যে একটি 9 বছরের বাচ্চা দিনে কয়টা ডিম খেতে পারবে, একটা প্রশ্ন ছিল। খুবই সুন্দর একটা কোশ্চেন। এই বয়সে বাচ্চাদের দেখা যায় তারা অলরেডি স্কুলে চলে গেছে, তো বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে ওরা ইনভলভ। সো দেখা যাচ্ছে যে বাচ্চা যদি দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল অবস্থার উপর ডিপেন্ড করে সে যদি বাসায় রেগুলার মাছ মাংস থাকে তাহলে সে ডেইলি একটা নিলেই হয়। কিন্তু দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে মাছ মাংস অ্যাবিলিটি নেই বা বাচ্চা খেতে চাচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চা যদি ডিম পছন্দ হয় সে একের অধিক ডিম খেতে পারে। সো একটি ডিম তো সবসময় খাবেন, সেটা একটা বেসিক চাহিদা হচ্ছে, শিশুদের বেসিক চাহিদা যেটা সেটা ফুলফিল করবে একটি ডিমে। সেই সাথে কিন্তু যদি সে মাছ মাংস খেতে না চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাকে ডিম দিতে পারেন। ডিমে কি মাছ মাংসের একটা ভালো অল্টারনেটিভ হিসেবে ডিম কাজ করবে। তারপর আরেকটি প্রশ্ন আছে যে আমার মেয়ে ডিম একদমই খেতে চায় না, অন্য খাবার দিয়ে কি ডিমের পুষ্টিগুণ পূর্ণ করা সম্ভব কিনা? ধন্যবাদ মজারও, এত মজার খাবার বলতে হচ্ছে কি ডিমের তো অন্য প্রসেস নাকি অন্য হচ্ছে যিনি বলছেন ডিম একদমই খেতে চায় না, ডিমের পুষ্টিগুণ কি অন্য খাবার দিয়ে পরিপূর্ণ করা যাবে কিনা? যাবে না কেন? তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ডিম হচ্ছে ভালো একটা প্রোটিনের সোর্স, তাছাড়া তো অনেক ধরনের নিউট্রিয়েন্ট আছে, আমি এর আগে শেয়ার করেছি। কিন্তু বাচ্চা ডিম না খেতে চাইলে এর অল্টারনেটিভ হিসাবে আমরা আরো কিছু প্রোটিনের সোর্স আছে। ডিম যেহেতু ফার্স্ট ক্লাস প্রোটিন, তো ওর রিপ্লেসমেন্টে ফার্স্ট ক্লাস প্রোটিন দিতে হয়। যেমন আমরা ডিমের চাহিদা বাদাম বা ডাল দিয়ে করতে পারবো না, ডিমের চাহিদাটাও হচ্ছে ওর রিপ্লেসমেন্টে আমাদের চিকেন, বিফ বা হচ্ছে ফিশ দিয়ে করতে হবে। এটা দিয়েও ইজিলি হচ্ছে ফুলফিল করা যাবে। আমি এই ব্যাপারটার সাথে আমি আগের যে দর্শক যে প্রশ্নটি করেছেন যে মাছ মাংস যে সে খেতে চায় না, সো অ্যাকচুয়ালি বাচ্চাদের ডিমও খেতে চাইলো না, মাছ মাংস খেতে চাইলো, তো এখানে আমাদের জানতে হবে হচ্ছে প্রোটিন বেস খাবার কোনগুলো এবং ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন কোনগুলো। যেহেতু সে ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে নিচ্ছে না, কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন বডিতে 100% অ্যাবজর্ব হয়, কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন কখনো কাজ করে কখনো করে না। এটা বিভিন্ন হচ্ছে ক্রাইটেরিয়া ওয়াইজ ভেরি করে। সেই ক্ষেত্রে যদি বাচ্চা হচ্ছে ডিম পছন্দ করে তাহলে ডিম খাবে, ডিম না পছন্দ করলে ওই বেসে কি ফুড এক্সচেঞ্জ করবে, করে তো বাচ্চাকে খাবারটা দেওয়া যায়। সেই খাবারগুলো খাবে যেটা বলছিলাম যে যদি মাছ মুরগিও খেতে না চায়, সো এই যে আপনি যে বলছেন প্রসেস করে যে খাবারটা, এই জিনিসটা কিভাবে বাচ্চারা মুরগি কারি খেতে চায় না, বাট চিকেন ফ্রাই কিন্তু খেতে চায়, এটা ইজিলি খেতে পারে এবং সস দিলে ওরা তো পটাপট খেয়ে ফেলে। হ্যাঁ, সো সেখানে আপনার দর্শক যেটা করতে পারেন যে আপনি যদি অ্যাজ এ নরমাল কারি হিসেবে যদি আমরা শিশুদেরকে না দিয়ে আমরা যদি আরেকটু ইন্টারেস্টিং ভাবে, যেমন ম্যাম সাজেশন দিয়েছিলেন যে চিকেনের কারি না করে আমরা যদি চিকেন ফ্রাই হিসেবে, যেখানে অবশ্যই তেলের ব্যবহারটাও আমাদেরকে প্রপার করতে হবে। বাচ্চাদের খাবারে তেলের পরিমাণ অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের ব্রেনটা অটোমেটিক হচ্ছে একটা ফ্যাটে তৈরি। সো হচ্ছে অ্যাডাল্টদের যে পরিমাণ তেলের দরকার বাচ্চাদের কিন্তু তেলের পরিমাণ তার থেকে বেশি দরকার। সো যে খাবারটাই তৈরি করি ওখানে তেলের পরিমাণ থাকতে হবে, কিন্তু খাওয়ার প্রসেসটা একটু ভিন্ন হতে হবে, কারণ এখানে তেল রিলেটেড খাবার খেলে আবার গ্যাস ফর্মের ব্যবস্থা আছে, খাবার প্রপার ডাইজেস্ট একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে পর্যাপ্ত পানি বা লিকুইড বেস খাবারগুলো দিতে হবে। সাপোজ আমার বাচ্চা দুপুরবেলা হচ্ছে ভাত মাছ মাংস কিছুই খেলো না, সেক্ষেত্রে আমি চিকেন কারি আর ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম উইথ সস। তো এটা খাওয়ার পরে সবই তো ড্রাই খাবার, তাহলে এর খাবারটা প্রপার ডাইজেস্ট হবে কিভাবে? এই ক্ষেত্রে আমরা তার পরে বিভিন্ন ফলের রস অ্যাড করতে পারি। বাসায় যদি লেবু থেকে লেবু দিয়ে গুড়ের একটা জুস করে মানে শরবত করে দিব, বা মালটা তাহলে মালটা জুস করে দিব, তাহলে হয় কি এই সলিড হচ্ছে লিকুইড কম্বিনেশনে একটা ভালো প্রপার ডাইজেস্ট হয় এবং প্রপার সব ধরনের নিউট্রিয়েন্ট ইনক্লুড থাকে, ব্যালেন্স হয়, ইনক্লুড থাকে। ঠিক আছে, আমাদের কাছে অনেক কমেন্ট আসছে যে তার ঢাকা উত্তরা থেকে দেখছে, হেলেনা আক্তার লিখেছে টাঙ্গাইল থেকে দেখছে,
ওয়াফা নায়েব লিখেছে আমি চট্টগ্রাম থেকে দেখছি, বরিশাল থেকে দেখছি, বগুড়া থেকে দেখছি, নাটোর থেকে দেখছি। আমাদের কিন্তু মারা অনেক কনসার্ন। হ্যাঁ, আমরা সবাই দেখছি যে আমাদের সবাইকে ভালো হচ্ছে একটা ফিউচারের জন্য ভালো কিছু আমাদের প্যারেন্টরা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাদের প্যারেন্টরা অনেক কনসার্ন এবং অনেক প্রশ্ন আছে। কোনো চিন্তা করবেন না দর্শক, আমরা আমাদের যে প্রশ্নগুলো আছে আশা করছি সেই প্রশ্নগুলো আমরা উত্তর করব এবং আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো আমরা দেখব এবং সবাইকে সাধুবাদ জানাচ্ছি। সবাই একটা জানার আগ্রহ, এটাকে অবশ্যই আমাদের হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ফিডব্যাকটা দিতে হবে। আমরা সবকিছুরই চেষ্টা করব দর্শক, কোনো চিন্তা করবেন না, আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে। লাইভটি আবারও বলছি, লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জন যারা আছে, যাদের মাত্র কিছুদিন আগে যারা হচ্ছে যাদের বেবি হয়েছে, যাদের এই ইনফরমেশন গুলো জানা দরকার, তাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করে দিবেন। আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও শেয়ার করে দিবেন। আমরা চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। ম্যাম, তারপর হচ্ছে আমরা আমাদের আলোচনায় চলে যাই। যে আলোচনার আরেকটা ভালো একটা প্রশ্ন আছে সেখানে, এটা খুব আনকমন একটা প্রশ্ন, বাট এট দ্য সেম টাইম মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে গিয়ে যে ডিমান্ডেবল টপিক। সো প্রশ্নটি এরকম যে আমরা বাজারে কিন্তু অনেক ব্রেন ডেভেলপমেন্ট রিলেটেড প্রোডাক্ট দেখতে পাই, হ্যাঁ, যেখানে হচ্ছে অনেক সময় বলা হয় যে আমার প্রোডাক্ট খেলে তার বাচ্চার ব্রেন শার্প হবে, হ্যাঁ, তারা অনেক বেশি অ্যাক্টিভ হবে। হ্যাঁ, তো এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কি আদৌ ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে, বা এই প্রোডাক্টগুলো কি আদৌ ইনটেক করা ভালো, নাকি মানে এই ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাচ্ছিলাম আর কি। দেখুন, আমি তো এর আগেও বলেছিলাম বাচ্চাদের হচ্ছে খাবার যদি হচ্ছে তাকে রেগুলার বেসিসে যে একটা ব্যালেন্স ডায়েট দেওয়া হয়, ব্যালেন্স ডায়েট বলতে হচ্ছে খাবার 6টা নিউট্রিয়েন্ট বলেছি, এবং এই 6টা হচ্ছে নিউট্রিয়েন্টের মধ্যে কোন খাবারগুলো বাচ্চার ব্রেন ডেভেলপের জন্য খুব ভালো, যেমন হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক বেস খাবার। জিঙ্ক বলতে হচ্ছে বাদাম বোঝাচ্ছে, বিভিন্ন কলিজা রিলেটেড খাবার বোঝাচ্ছে। এই খাবারগুলো যদি সপ্তাহে 1 থেকে 2 দিন দেওয়া যায়। তাছাড়া হচ্ছে কলা হচ্ছে পটাশিয়ামের একটা ভালো সোর্স। কলা খেলে হচ্ছে মানুষের ক্ষুধা বাড়ে, তো বাচ্চাদের ক্ষুধা বাড়লে তার অন্য খাবারটা ইজিলি হচ্ছে ইনটেক করবে। তো এই খাবারগুলো যদি বাচ্চারা খায় এবং তাদের দুধ ডিম তো সাথে থাকছে, খেলে হচ্ছে বাচ্চাদের যে ডেইলি একটা রিকোয়ারমেন্ট ওটা যদি ফুলফিল হয়, আমার মনে হয় এসবের আর দরকার আছে। তারপর অনেক হচ্ছে প্যারেন্টসরা বলেন না আমাকে একটা দিতেই হবে, বলে। সো আমরা তাই বলি যে হ্যাঁ, আপনি যদি চান তাহলে নিতে পারেন, কিন্তু বাচ্চাদের এই খাবারগুলো ইনশিওর করে দেন আপনি দিবেন অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে, রাইট? সো দর্শক, এখানে হচ্ছে আমাদের যে কি পয়েন্টটা মনে রাখতে হবে সেখানে সেই ব্যাপারটা হচ্ছে কি খাবারের সুষম খাবার যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিশ্চিত করা কিন্তু আমাদের সবচেয়ে প্রথম প্রায়োরিটিতে থাকবে। যে আমার শিশু একদম প্রপারলি খাবার খাচ্ছে কিনা, আমার শিশু প্রপারলি পুষ্টি পাচ্ছে কিনা, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে সবার আগে নিশ্চিত করতে হবে। তারপর যদি আপনারা চান আপনাদের শিশুর পুষ্টিগুণের সাপ্লিমেন্ট হিসেবে আপনি কিন্তু অবশ্যই ব্রেন ডেভেলপমেন্ট রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো বাজারজাত আছে, সেই প্রোডাক্টগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনার শিশুদের জন্য আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর আরো একটি প্রশ্ন আমাদের কাছে আছে, সেটি হচ্ছে গিয়ে যে শিশুদের চিপস চকলেট খাওয়ার যে অভ্যাসটি, সেটি অ্যাকচুয়ালি কিভাবে দূর করা যায় এবং এর পরিবর্তে আমরা তাদেরকে কি খেতে দিতে পারি? এটাও মনে হয় খুব কমনলি একটা প্রশ্ন যেটা আপনি পেয়ে থাকেন। আমি একটা হচ্ছে পেশেন্ট হচ্ছে বেবি পেশেন্ট ফেস করেছি। সো তার ফেভারিট খাবার হচ্ছে বাইরের তৈরি চিপস চকলেট, তার ফ্রেন্ডরা খাচ্ছে, তাকেও খেতে হবে, এবং সে হচ্ছে সকালের খাবার স্কিপ করে সেই খাবারগুলো খাচ্ছে, যার কারণে তার গ্যাস ফর্ম হচ্ছে, লুজ মোশন হচ্ছে, ফুড পয়জনিং হচ্ছে, এবং সে পার্টিকুলারলি দেখা যাচ্ছে সে আমাদের কাছে চলে আসছে। তো আমি তাদেরকে বললাম যে তাহলে তাদের পছন্দের খাবার কি, বাসায় যদি এই খাবারগুলো তৈরি করে দেওয়া হয় তারা কি খাবে? তো বলছে হ্যাঁ মা তো তৈরি করে দিলে খাবো। তো এই জন্য মাদের বললাম যে হচ্ছে বাচ্চাদের চিপস চকলেট হচ্ছে কেন আমরা দিব না, এটাও কিন্তু আমাদের জানতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে সাইন্টিফিক কিছু হচ্ছে নলেজ আছে, সেটা হচ্ছে বাচ্চাদের যদি আমরা চিপস আর চকলেটটা দিই, এখানে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, আর এই সোডিয়ামের কাজ হচ্ছে বডিতে পানির চাহিদা তুলনামূলক বাড়িয়ে দেওয়া। এই চাহিদা বাড়ানোর কারণে বাচ্চাদের প্রচুর পানি পিপাসা থাকে, বাসা
থাকলে তো বাচ্চারা কিছু কিছু পানি খায়, কিন্তু জি, বাইরে জি। থাকলে তো বাচ্চারা পানি খেতে চায় না, জি, জি। উল্টা সোডা বা হচ্ছে কোল্ড বেভারেজ Cold এই beverage এগুলো খায়। খাবারগুলো খায়, যেটা আরো ক্ষতিকর। ক্ষতিকর। তো তার কারণে বাচ্চাদের বডিটা ডিহাইড্রেট হয়ে যায়, আর বাচ্চাদের বডি ডিহাইড্রেট হয়ে গেলে তারপর যদি গরমকাল থাকে তাহলে বাচ্চারা দেখা যায় যে ইউটিআই হচ্ছে মতো মারাত্মক সমস্যা হয়, যাতে ইউটিনারি ট্রাক ইনফেকশন, আচ্ছা আচ্ছা যার কারণে বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। সো আমি মাদের বলবো বাচ্চাদেরকে ফার্স্টে ওদের বোঝাতে হবে কেন খাবে না, তার অল্টারনেটিভ মাদের একটু ক্রিয়েটিভ কিছু খাবার সার্ভ করতে হবে। সাপোজ সে চিপস পছন্দ করছে, বাসায় যদি আমরা ফ্রেশ তেল দিয়ে হচ্ছে পটেটো চিপস, পামকিন চিপস, তাছাড়া আমরা যদি ক্যাবেজ, ক্যারট এর রিলেটেড কিছু ভেজিটেবল চিপস করে দেই, তাহলে বাচ্চারা সেটা ইজিলি ইনটেক করে। এটা গেল চিপসের বিষয়। এবার চকলেটের বিষয়, বাচ্চারা মিষ্টি রিলেটেড খাবারগুলো পছন্দ করে। আমরা যদি মিষ্টি রিলেটেড কিছু ফ্রুটস, যেমন হচ্ছে ওয়াটারমেলন, তারপরে হচ্ছে ম্যাঙ্গো, তারপর অনেক বাচ্চারা অবশ্য জ্যাকফ্রুটের ফ্লেভার নিতে চায় না, কিন্তু সিডটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বিভিন্ন ব্যানানা, এই বেস খাবারগুলোকে বিভিন্ন শেপ দিয়ে তারকে যদি আমরা প্রেজেন্ট করতে পারি, ইজিলি বাচ্চারা এটা ইনটেক করে। তো এই ক্ষেত্রে বাচ্চারা প্রপার হচ্ছে নিউট্রিয়েন্ট হচ্ছে বডিতে ক্রিয়েট হলো, মাদের হ্যাসেল কমলো। তো আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, বাইরের সব খাবারে কিছু না কিছু নিউট্রিয়েন্ট থাকে, কিন্তু বাইরের সব খাবার কিন্তু হেলদি না এবং হাইজিন না। অবশ্যই না। সো এখানে যেটা আমি যেটা চিপসের ক্ষেত্রে যেটা বলি, যে আমার বাসায় কিন্তু আমার আম্মু যেটা করে যে আলু যে চিকন চিকন করে শুকিয়ে আলু ভেজে একটা চিপস টাইপ তৈরি করে, অনেক হেলদি খাবার। এটা কিন্তু অনেক হেলদি খাবার, কারণ আমরা যখন চিপসটা হচ্ছে মারা শুকাচ্ছে তখন ওর উপর আলাদা একটা হচ্ছে নেট দেওয়া থাকছে, মশা মাছি থেকে দূরে থাকছে। তাছাড়া প্রপার সূর্যের হচ্ছে আলো পাচ্ছে, ক্লোরোফর্ম পাচ্ছে, যেটা হচ্ছে বাচ্চার বডির জন্য খুবই হচ্ছে ভালো। তাছাড়া একটা হচ্ছে সানলাইট পাচ্ছে। তাছাড়া এটা যে ফ্রেশ অয়েলে কুক করছে, এখানে পটেটোতে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন থাকছে, কার্বোহাইড্রেট আর পটাশিয়াম থাকছে, আর তেলে থাকছে হচ্ছে ফ্যাট। এটা ভালো একটা কম্বিনেশন হচ্ছে। বাচ্চা যদি ওই খাবারের সাথে আবার হচ্ছে সস চাটনি খায়, ভিটামিন মিনারেলস পাচ্ছে, একটা হচ্ছে গুড কম্বিনেশন হচ্ছে তৈরি হচ্ছে। এখানে আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটিও খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জান্নাতুল তুবা। উনি প্রশ্ন করেছেন যে আমার মেয়ে অনেক বেশি তেলে ভাজা খাবার খায়, এটা কি ব্রেন ডেভেলপমেন্টে ক্ষতি হতে পারে কিনা, তার বয়স 9 বছর। সো আমরা আই গেস তেলে ভাজা খাবার নিয়েও কথা বলছিলাম। আমার এখানে একটা জানার ছিল, এটা তেলে ভাজা খাবার খাচ্ছে, কিন্তু কি খাচ্ছে এটা দেখি। হ্যাঁ, কারণ তেলে ভাজা তো তেল সব খাবারে ভাজা যাচ্ছে। এখন তেলে ভাজা কার্বোহাইড্রেট খাচ্ছে, প্রোটিন খাচ্ছে, ফ্যাট খাচ্ছে, না কি খাচ্ছে? যদি হচ্ছে ওই মাটা যদি বলে থাকে তেলে খাবারে সে হচ্ছে চিকেন কারি খাচ্ছে না, সরি চিকেন হচ্ছে চিকেন কারি খাচ্ছে না, কিন্তু চিকেন ফ্রাই খাচ্ছে, ইটস ওকে। এইটাকে ব্যালেন্স করার জন্য আমরা এর পরে লেবু শরবত বা কোন ফ্রুটস জুস দিব, যাতে প্রপার ব্যালেন্স হয় এবং খাবারটা প্রপার ডাইজেস্ট হয়। খাবার যদি প্রপার ডাইজেস্ট না হয়, ঠিক মতন বাথরুম কি হচ্ছে স্টুলের মধ্যে বের না হয়ে যায়, তাহলে কিন্তু ওটা হচ্ছে বাচ্চার কনস্টিপেশনের কারণে বাচ্চার আরো ক্ষুধা বন্ধ হয়ে যায়, বাচ্চা কিছু খেতে চাইবে না। এই জন্য আমাদের অবশ্যই হচ্ছে বাচ্চাদেরকে খাবারের ব্যালেন্সটা, সেটা ওয়াটার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন সবকিছু হচ্ছে ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি। আমার মনে হচ্ছে অনেকগুলো প্যারেন্টসদের অনেক কনসার্ন নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলে ফেলেছি। ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম আপনার কিছু এক্সপিরিয়েন্স নেই, যেটা হচ্ছে কি যেটা এই প্রশ্নগুলোর মধ্যে পড়ে না, বাট আপনার মনে হচ্ছে যে এই প্রবলেমটা একটু ইউনিক এবং যেটা নিয়ে আপনার মনে হচ্ছে একটু কথা বলা উচিত। তো আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাচ্ছিলাম যে এরকম কোনো প্রবলেম বা এরকম কোনো কনসার্ন আপনি শুনেছেন কিনা, এবং তাকে আপনি কি পরামর্শ দিয়েছেন, এরকম একটি ইস্যু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আমি যেহেতু রেগুলার প্র্যাকটিস করছি, আমার কাছে বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, বিশেষ করে বাচ্চা হচ্ছে বাবা মারা আসে, তাদের এক এক সময় এক এক ধরনের রিকোয়ারমেন্টস থাকে। যেমন কিছুদিন আগে আমি একটা ফেস করেছি, বাচ্চার মা এসে বলছে আমার বাচ্চা কোনো খাবারই চিবিয়ে খাচ্ছে না, বা ওকে কোনো খাবার যদি আমি মুখে দেই সাথে সাথে পানি দিতে হচ্ছে, তারপরে সেই খাবারটা হচ্ছে স্টোমাতে পাস করছে। এই ক্ষেত্রে আমি তার হচ্ছে হিস্ট্রি নিলাম তার মায়ের কাছ থেকে, যে যখন সে ওয়ার্নিং ফুড শুরু করেছে, যেমন 6 মাস পর থেকে বাচ্চা বুকে দুধের পাশাপাশি তাকে একটা পরিপূরক খাবার দেওয়া হয়, তখন বাচ্চাকে ওই খাবারগুলো কোন ফর্মে দিয়েছে। খাবারে তো নর্মালি 3টা ফর্ম থাকে, লিকুইড, সেমি সলিড, সলিড। সো বাবা বললো, তখন তো আমি ও খাবার ব্লেন্ড করে দিয়েছি। তার কতদিন পর পর্যন্ত দিয়েছেন, তো ওনারা বললো এটা তো
2 বছর তারপর থেকে নরমাল খাবার দিচ্ছি, খাচ্ছে না। খাচ্ছে না, কিন্তু আচ্ছা। ওরা যে এই লং একটা হচ্ছে টার্ম হচ্ছে ওরা এই খাবারটা দিল, যার কারণে বাচ্চা হচ্ছে আর কোনো খাবারই হচ্ছে চিবিয়ে খেতে চিবিয়ে চায় না। খেতে চাচ্ছে তার বাচ্চা মনে করেছে ওই খাবার ওভাবেই খেতে হয়। ওভাবেই খেতে হয়। এই ক্ষেত্রে আমি মাদেরকে অবশ্যই বলবো, প্রত্যেকটা মাকেই আমি জানাবো যে বাচ্চাকে যখন আমরা কোনো হচ্ছে উইনিং ফুড দিব, তখন বাচ্চা 6 মাস কমপ্লিট হওয়ার পরেই তাকে উইনিং ফুড দেওয়া হয়। 6 মাস শুরু হবে না, কমপ্লিট হওয়ার পর থেকে 8 মাস পর্যন্ত বাচ্চাকে উইনিং ফুড অবশ্যই আমরা ব্লেন্ড করে হচ্ছে চামচ দিয়ে দিব, ফিডারে দিব না, ফিডার হাইজিন মেনটেন করছে না। এটা সব মা পারে না, কিছু কিছু মা পারে। এবং হচ্ছে যখন বাচ্চার 8 মাস কমপ্লিট হয়ে 9 মাস শুরু হবে, তখন বাচ্চাদের সেম খাবার হচ্ছে আমরা আর লিকুইড ফর্মে দেব না, সেমি সলিড ফর্মে দেব। সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই খাবারটাই যে খাবারগুলো দিচ্ছি বা অন্য ফর্মে দিচ্ছি, সেই খাবারটা ভালোভাবে হচ্ছে বয়েল করে নিব, নরম করে নিয়ে হাতে ম্যাশ করে হলে খিচুড়ি খাওয়ার যে ব্যাপারটা কিন্তু অনেক বেশি কমন, সবজি খিচুড়ি খাওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা ব্লেন্ড করলে দেখা যায় যে কোনটা ডাল, কোনটা চাল, কোনটা শাক কিছুই বোঝা যায় না, একটা হজবরল অবস্থা পড়েছে। এই ক্ষেত্রে আমরা যে খাবারটা ম্যাশ করে দিই, খাবারটাও বাচ্চাটা হচ্ছে তার হচ্ছে খাবারের হচ্ছে চয়েস বুঝতেছে, খাবার টেস্ট বুঝতেছে। এই ক্ষেত্রে বাচ্চার হচ্ছে একটা হচ্ছে ব্রেনে আইকিউটা ডেভেলপ হচ্ছে। তো এটা তো হচ্ছে অবশ্যই মাদের করতে হবে। বাচ্চাকে 9 মাস পর থেকে বাচ্চাদের কোনো খাবারে ব্লেন্ড করা যাবে না, এবং বাচ্চাদের পানি খাওয়ার কিছু সিস্টেম জানতে হবে। কারণ অনেক মা বলে আমার বাচ্চা পানি খাচ্ছে, তারপরও দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে গ্যাস ফর্ম করছে, কনস্টিপেশন হচ্ছে, বাথরুম ক্লিয়ার হচ্ছে না। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, বাচ্চাদেরকে যে খাবারই দেওয়া হোক না কেন, অবশ্যই তার আগে পানি দিতে হবে। পানিটা দিলে হয় কি, বাচ্চা যখন খাবারটা স্টোমায় পাস করবে, তখন স্টোমাটা ওই খাবার নেওয়ার জন্য তৈরি থাকে না। এই জন্য পানি দিয়ে তাকে রেডি করে দেন খাবারটা আমরা দিব, তাহলে দেখে যে বাচ্চারা গ্যাস ফর্ম করেন না। আর খাবার সাথে সাথেই হচ্ছে আমরা পানি দিব না, বা খাবার পরপরই আমরা পানি দিব না। আর এই ক্ষেত্রে আমাদের বাচ্চারা কনস্টিপেশন দূর করার জন্য আমরা যেই খাবার দিই না কেন, খাওয়ার পর যদি একটা কোনো ফ্রুটস রিলেটেড, জুস রিলেটেড কিছু খাবার 1-2 চামচ হোক না যদি দেই, তাহলে বাচ্চাদের হচ্ছে দেখা যায় বাথরুমটা খুব ভালো ক্লিয়ার হচ্ছে, যার কারণে বাচ্চারা অন্য সময় খাবারটা আরো ইজিলি ইনটেক করতে পারছে। তো আমাদের যেটা দেখা যায় যে আপনি পানির কথা বলছেন, আমাদের প্র্যাকটিসটা যেটা হচ্ছে যে আগে এতগুলো খাবার খেয়ে নিবে, তারপর হচ্ছে এতগুলো পানি খাবে, তাহলে খাবারটা বেশি হজম হয়ে যায়। সো এটা মনে হয় একটা ভুল একটা কনসেপ্ট আমাদের। আমরা তো আসলে একই জিনিস একজন ভাবে মেনে চলি, সেই ক্ষেত্রে আমাদের কিছু সায়েন্টিফিক কিছু নলেজ অবশ্যই জানতে হবে। পানি খাওয়ার কিন্তু অনেক পেশেন্ট আছে অনেক পানি খাচ্ছে, দেখা যাচ্ছে যে তার বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেইলি তার হচ্ছে 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া উচিত, সে 3-4 লিটার খাচ্ছে। এসে বলছে আমি তো পানি খাচ্ছি, তারপরে কেন আমার প্রবলেম হচ্ছে? তো তার হিস্ট্রি নিয়ে আমি যেটা দেখলাম, সে পানি খাচ্ছে, বাট অনেকক্ষণ পানি খাওয়ার গ্যাপ রেখে এক টাইমে অনেক বেশি খাচ্ছে। কিন্তু পানি খাওয়ার নিয়ম হচ্ছে কিছুক্ষণ পর পর গ্যাপ রেখে খেতে হবে। আর যদি আমরা তো নর্মালি হচ্ছে ডেইলি যে 24 ঘন্টা খাবার মেনুটা, সেটা 3 বেলা খাবার 6 বেলায় আমরা হচ্ছে ভাগ করে দিই, যাতে ইজিলি তার খাবারটা খুব প্রপার ভাবে ডাইজেস্ট হয়। কারণ খাবার ডাইজেস্ট করার জন্য খাবার পরিমাণটা একই টাইমে অনেক নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে 6 বেলা সে খাবার খাচ্ছে, 6 বেলায় যে খাওয়ার আগে সে যদি পানি খায়, মোটামুটি ডেইলি যে রিকোয়ারমেন্ট তার অর্ধেকটা ফুলফিল হয়ে যাচ্ছে। তারপর ওয়েদারের উপর তো আছে যে গরমকালে তাদের একটু বেশি নিতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর তার পানির ডিমান্ডটা একটু বেশি থাকবে। তো এইভাবেই হচ্ছে পানি ক্যালকুলেটটা করতে হবে। আমরা চেষ্টা করব যে পানি খাওয়ার যে ব্যাপারটি, সেটা যাতে হচ্ছে একটু সময় একটা ভাগ করে নিই আমরা, যে একবারে বেশি পানি যাতে না খাই, আবার যাতে কম পানিও না খাই। আমরা মোটামুটি একটা ব্যালেন্স রেখে প্রতিটা খাবারের সাথে সাথে যাতে আমরা খাবারের শুরুতে আমরা একটু পানি খেয়ে নিই, তারপর যদি আমরা খাবারটা ইনটেক করি, সেখানে মনে হয় যে শিশুদের একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। দর্শক, আমাদের অনেক কোয়েশ্চেন আসছে। আমি অ্যাকচুয়ালি খুবই বেশি ওভারওয়েলম যে এত মানুষ আমাদের সাথে জয়েন করেছেন, এত মানুষ আমাদের সাথে আছেন, পুরো লাইভটি দেখছেন, পুরো লাইভটি শেয়ার করছেন। আমাদের কাছে আরো একটি কমেন্ট এসেছে, সেটি হচ্ছে গিয়ে যে ত্রিদীপ বড়ুয়া কমেন্ট করেছেন, সেটি হচ্ছে গিয়ে আমার মেয়ে শাক খেতে চায় না, বিকল্প খাবার কি হতে পারে? দেখুন, শাকের কাজ কিন্তু শাক দিয়ে করতে হবে। তো শাকটা হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে যে বাঙালি হিসেবে শাক কারি করে দিচ্ছি, কিন্তু বাচ্চারা দেখা যায় বাইরে যে ঠিক শাকের পাকোড়া খাচ্ছে, কারণ বাসা হচ্ছে না, সে ওটা বাইরে যে খাচ্ছে। আমরা যদি সেটা হচ্ছে ভালো করে মার্ক করি যে বাচ্চা ওই খাবারটা পছন্দ, ইজিলি শাক দিয়ে কিন্তু খুব ভালো কারি করা যায়। আর ওই হচ্ছে শাকের যে পাকোড়াটা তৈরি করবো, এটা কিন্তু তাতে আমরা ডিম অ্যাড করছি, বিভিন্ন ধরনের হচ্ছে
ময়দা অ্যাড করছি বা চালের গুঁড়া কার্বোহাইড্রেট আছে, শাক হচ্ছে ভিটামিন মিনারেলস আছে, ডিম প্রোটিন আছে, আবার তেলে তো হচ্ছে ফ্রাই করছি, ফ্যাট থাকছে। সো ইজিলি আমরা কিন্তু বাচ্চাকে দিতে পারছি। তো বাচ্চারা আবার কালারফুল জিনিস পছন্দ করে, কোনোদিন লাল শাক, কোনোদিন পালং শাক, কোনোদিন ডাটা শাক। এভাবে যদি আমরা এক একদিন এক এক শাকে তার সাথে ইন্ট্রোডিউস করে দিই এবং তাকে হচ্ছে ওই খাবারগুলোতে ইনভলভ করি, ইজিলি দেখা যায় যে আস্তে আস্তে ও খাবারের প্রতি আগ্রহ বাড়ে। সেই ক্ষেত্রে আমাদেরকে একই টাইমে হচ্ছে বেশি প্রেশার দেওয়া যাবে না, আস্তে আস্তে ওইভাবে তাকে খাবারে ইনক্লুড করতে হবে। আরেকটা ব্যাপার হতে পারে যেটা হচ্ছে কি, যদি বাচ্চা শাক সবজি খাচ্ছে না বাট সে মাছ মাংস খাচ্ছে, আমরা কিন্তু শাকের সাথে মাছ মিলিয়ে বা মুরগির সাথে ভেজিটেবল মিলিয়ে কিন্তু একটা কম্বিনেশন মিলে কিন্তু আমরা সেই খাবারটি তাদেরকে কিন্তু দিতে পারি, ওখানে টেস্টটা কিন্তু আরো বাড়ে। সো দর্শক, যেটা আপনি করতে পারেন যে মাছ, আপনার সন্তান যদি মাছ মুরগি ডিম খেতে পছন্দ করে, সেই সাথে কিন্তু আপনি কি করতে পারেন, যে প্রোটিন সোর্স গুলো আছে সেগুলোর সাথেও কিন্তু এই যে শাকসবজির একটি সুন্দর একটা ব্লেন্ড করে একটি, যেটি ম্যাম বলছেন যে একটি কাটলেট কিংবা হচ্ছে একটি ডিমের চপ করে দিল, ডিমটাও পাচ্ছে, আবার একটা শাকের হচ্ছে ম্যাশ থেকে একটা চপও তৈরি হচ্ছে, বা হচ্ছে ডিম খাওয়ার জন্য এই শাকটা খাবে, বা হচ্ছে কি আপনার যদি একটু ইন্টারেস্টিংলি কিছু কারি টাইপ যদি করে দিতে পারেন, যে আপনার এমন হলো যে আপনার সঙ্গে একটু লিকুইডই খাবার পছন্দ করে, সে কিন্তু একটু কারি টাইপের স্যুপ টাইপেরও সে কিন্তু এই মাছ মুরগি শাক কিন্তু এগুলো স্যুপ হিসেবে সে খেতে পারে। স্যুপে হচ্ছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট ক্যারি করে, কারণ স্যুপে পানি পরিমাণ ভালো থাকে। যেসব বাচ্চা হচ্ছে দেখা যাচ্ছে পানি খাচ্ছে না, তাদেরকে কিন্তু আমরা স্ন্যাক্সে স্যুপ দিতে পারি। স্যুপে বিভিন্ন ধরনের ভেজিটেবল থাকছে, বিভিন্ন হচ্ছে চিকেন স্টক থাকছে, তারপরে হচ্ছে একটু বাসার তৈরি টমেটো যে সস থাকে ওটা অ্যাড করতে পারছি, তাছাড়া পানি তো থাকছে, যার কারণে বাচ্চারা হচ্ছে একই টাইমে তার হচ্ছে পানির ডিমান্ডও পূরণ করছে, আবার ভিটামিন মিনারেলস আবার চিকেনের থেকে বা এগের থেকে যে প্রোটিনের ডিমান্ড সেটাও ফুলফিল করছে। এক টাইমে কিন্তু সে অনেক কোয়ান্টিটি সম্পন্ন খাবার তৈরি করে, তার সাথে কিন্তু হাইড্রেশনের ব্যাপারটা থাকে, এই ব্যাপারগুলো এটাও কিন্তু নেসেসারি আমাদের ফিটনেসের জন্য। তো স্যুপ কিন্তু একটি ভালো অল্টারনেটিভ আমাদের সবগুলো খাবারকে যদি আমরা এক সাইড করি, আপনি যদি একটু মজা করে যদি আপনার শিশুর জন্য একটু মজা করে একটু স্যুপ বানাতে পারেন, যেখানে হচ্ছে শাক থাকছে, প্রোটিন থাকছে, পানি থাকছে, সো এই ব্যাপারগুলো কিন্তু এই ফুড যে নিউট্রিশন গুলো শিশুর প্রয়োজন সেই ব্যাপারগুলো অনেকখানি কিন্তু এই স্যুপের মাধ্যমে আপনি আপনার বেবিকে দিয়ে দিতে পারেন। আমাদের কাছে আরো একটি কমেন্ট এসেছে, সেটি হচ্ছে কি, আমার মেয়ের বয়স 10 বছর, সে ভাত রুটি খেতে চায় না কিন্তু ফলমূল খায়, তেলে ভাজা জিনিস বেশি খায়, এখন 21 কেজি ওজন, প্লিজ একটু পরামর্শ দিন। এখানে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হয়েছে আমার মনে হয় একটু, আচ্ছা আমি বলছি, সে ভাত রুটি খাচ্ছে না, কিন্তু ভাত রুটি হচ্ছে কার্বোহাইড্রেট, ভাত রুটি না খাক সমস্যা নেই, আমাদের ভাত রুটির অল্টারনেটিভ আমরা খাবারটাকে চুজ করব। বাচ্চা যদি হচ্ছে ভাত রুটি না খায়, কিন্তু বাচ্চা দেখা যায় আলু খেতে পছন্দ, মিষ্টি আলুটা খুব ভালো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স, তারপরে হচ্ছে মিষ্টি আলু খেলো, তারপরে হচ্ছে বাচ্চারা নুডলস খেতে পছন্দ, তারপর শ্যামাইও কিন্তু কার্বোহাইড্রেট থাকে, দুধে অ্যাড করলে এটা হচ্ছে প্রোটিনের একটা সংমিশ্রণ থাকে, তাছাড়া ওখানে যদি আমরা বাদাম দিই অ্যান্টিঅক্সিডেন্ট একটা সোর্স থাকছে, তারপর হচ্ছে যে মধু দিচ্ছি এটা সুগারের একটা সোর্স থাকছে, ওভাবেও কিন্তু ওকে কার্বোহাইড্রেটের একটা সুপার ফুডে আমরা ইনভলভ করতে পারি। যে বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে যে ভাত খেতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসাবে আমি গার্ডিয়ানদের সাজেস্ট করি যে আপনারা যখন হচ্ছে মাছ মাংস রান্না করবেন, সেখানে বড় বড় করে আলুটা হচ্ছে যদি দেওয়া যায় বা পট্ট ম্যাশ করে দেওয়া যায়, তার প্লেটটা হচ্ছে ওয়েল ডেকোরেট করে দেওয়া যায়, বাচ্চারা দেখে যে লুক্রিয়েটিভ কোনো খাবার ইজিলি ক্যাচ করে, তো এই ধরনের খাবারগুলো আমরা বাচ্চাদের ইজিলি দিতে পারি। এই জন্য আমাদের আগে জানতে হবে কার্বোহাইড্রেট খাবারগুলো কোনগুলো। এই জায়গায় আমরা যদি কার্বোহাইড্রেটের খাবারগুলো অনেক বেশি হচ্ছে নলেজ গেইন করি, তাহলে আমরা ফুড এক্সচেঞ্জ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন ভাত এবং রুটির কিন্তু একটা ভালো অল্টারনেটিভ কিন্তু আলু, বাচ্চা আমার মনে হয় শিশুরা আলু খেতে অ্যাকচুয়ালি খুব পছন্দ করে, বাচ্চারা কিন্তু অনেক বাচ্চা রুটি খেতে পছন্দ করে না, বাট পরোটা খেতে পছন্দ করে। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা রুটিতে হচ্ছে যে পরিমাণ একটা পরোটাতে যে পরিমাণ কিলো ক্যালোরি থাকে 3টা রুটির সমান, তো বাচ্চা একটাই পরোটা খায়, কারণ ওখানে তেল থাকছে, তেলতে কিলো ক্যালোরি অনেক হাই। হ্যাঁ, সো এই সবকিছুরই কিন্তু একটি ব্যালেন্স দর্শক আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা আশা করছি এই আজকের যে লাইভটি হয়েছে, আজকের যে আয়োজনটি হয়েছে,
এই সম্পূর্ণ এই ব্যালেন্স গুলো বা এই যে তথ্যগুলো রয়েছে যেগুলো আমরা এতদিন হয়তো বুঝতে পারিনি বা জানতে পারিনি, এই ব্যাপারগুলো কিন্তু আজকে আমরা এই লাইভের মাধ্যমে জেনে যাচ্ছি, বুঝে যাচ্ছি। তো আবারও বলছি দর্শক, আপনারা আপনার এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, আপনার পরিবার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। শুধুমাত্র এই লাইভটি কিন্তু শুধুমাত্র শিশুদের জন্য নয়, এই লাইভটি কিন্তু যে ওভারঅল যে নলেজটি আছে এই লাইভটি কিন্তু অ্যাডাল্টদের জন্য অনেক বেশি, ফ্যামিলি সব মেম্বারদের জন্য, সবার মেম্বারদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় হবে। শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের বিষয়টি তো অবশ্যই থাকছে, যেটি বললাম যে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের ফুড হিসেবে অ্যাকচুয়ালি পার্টিকুলার কোনো ফুড নাই আমার মনে হয়, যেটা হচ্ছে একটা সুষম ন্যাচারাল খাবার। হ্যাঁ, বাসার যে ন্যাচারাল খাবারগুলো থাকে, আমরা রেগুলার যে খাবারগুলো খাই, ওই খাবারগুলো সুপার কম্বিনেশন করে বাচ্চারা যদি রেগুলার ইনটেক করে, তাহলে ব্রেন ডেভেলপের জন্য যে নিউট্রিয়েন্ট দরকার সেখান থেকে বাচ্চারা পেয়ে যাবে। এত বেশি হ্যাসেল হওয়ার কিছু না। সো সিম্পল কথা যে আমরা ন্যাচারাল ফুড খাবো, বেশি বেশি ফ্রুটস খাবো, প্রোটিন খাবো, কার্বোহাইড্রেট খাবো, এই ব্যাপারগুলো কোন প্রসেসে খাবো, বাচ্চাদের মুডটা হচ্ছে অনেক চেঞ্জ হয়, তার মুডের উপর ডিপেন্ড করে আমরা ওই খাবারগুলো দিব যাতে সে ইজিলি ওটা ক্যারি করতে পারে। সো আমাদের কাছে আরো একটি প্রশ্ন এসেছে, আমরা দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পাচ্ছি এন্ড অনেক ভালো রেসপন্স পাচ্ছি। এটা কিন্তু খুবই বেশি ওভারওয়েলমিং যে আপনারা সম্পূর্ণ লাইভটি দেখছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন। আমরাও চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার। সো আমাদের কাছে আরো একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি হচ্ছে গিয়ে যে আমার সন্তান অনেক বেশি মিষ্টি খেতে চায়, এটা কি তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খারাপ কিনা? খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা হচ্ছে এখন ডিপেন্ডেবল টপিক। মিষ্টি বলতে আমরা আসলে বুঝবো এখানে কি মিষ্টি, এটা আমাদের জানতে হবে। মিষ্টি বলতে কিন্তু চিনি বা চিনি বেস যদি খাবার হয় তাহলে আমি অবশ্যই এটাকে না বলবো, এটা বডির জন্য খুবই ক্ষতিকারক। কারণ হচ্ছে মিষ্টিকে আমরা সিম্পলি বলি হচ্ছে সাইলেন্স পয়জন বা সাদা বিষ। জি জি জি, এইটা হচ্ছে মানে এক টাইমে কাজ করে না, আস্তে আস্তে বডিকে ড্যামেজ করে ফেলে, স্পেশালি ব্রেন কার্যক্ষমতা অনেকখানি নষ্ট করে ফেলে। দেখা গিয়েছে যে যে সকল বাচ্চা মিষ্টি বেস বলতে চিনি বা চিনি বেস খাবারগুলো বেশি খায়, তাদের হচ্ছে যখন তারা হচ্ছে অ্যাডাল্ট বা হচ্ছে ওল্ড এজ চলে যায়, তাদেরকে যে অ্যালজাইমার নামে একটা মারাত্মক রোগ দেখা যায়। এই রোগের কাজ হচ্ছে সবকিছু জিনিস ভুলে যাওয়া। আর বিভিন্ন গবেষণায় এই হচ্ছে চিনিকে হচ্ছে বলা হয় যে চিনির ফলে যে ব্রেনের ড্যামেজ হয়, এটাকে আমরা হচ্ছে বিভিন্ন গবেষণায় বলে থাকি হচ্ছে ব্রেনের ডায়াবেটিস। সো আমাদেরকে চিনিটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার বদলে আমরা কি খাবো এটা কিন্তু আমাদের জানতে হবে, তা না হলে আমরা একটা অনেক ধরনের বড় নিউট্রিয়েন্ট থেকে হচ্ছে আমাদের গ্যাপ পড়ে যাবে। তো চিনির বদলে আমরা যেটা খাবো ফ্রুক্টোজ বেস খাবার, যেমন বিভিন্ন মিষ্টি ফল, মিষ্টি ফলের মধ্যে কলা থাকছে, খেজুর থাকছে, তারপরে কিশমিশ থাকছে, তাছাড়া হচ্ছে আরেকটা সুপারফুড হচ্ছে মধু, তাছাড়া গুড়ের তৈরি খাবারগুলো আমরা হচ্ছে ইজিলি ইনটেক করতে পারি। গুড়ে প্রচুর হচ্ছে আয়োডিন থাকে, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপ খুব ভালো কাজ করে এবং আইকিউ অনেক হচ্ছে শার্প করে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে দর্শক, গুড় কিন্তু আমরা অনেকে অ্যাভয়েড করি এবং এটাকে হচ্ছে মানে ওভাবে হচ্ছে আমরা প্রায়োরিটি দেই না। আমরা যেটা গুড়ে কি যে পরিমাণ হচ্ছে, যাদের হচ্ছে আমাদের হসপিটাল অনেক ধরনের হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি পেশেন্ট আসে, তাদেরকে হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তাদের বাসায় গুড় আছে বাট গুড়ের বদলে তারা চিনি খাচ্ছে, গুড়ের ভ্যালুটা তারা জানি না। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি চিনিটা অ্যাভয়েড করেন, গুড়টা দিয়ে আপনি যে ধরনের খাবার তৈরি করছেন ওটা ইজিলি ক্যারি করেন। গুড়ে প্রচুর আয়রন থাকে, এটা হচ্ছে বডিতে অনেকখানি ভালো কাজ করে, আর এটাও তো আমাদের দেশের এনভায়রনমেন্টের জন্য অ্যাভেলেবেল। হ্যাঁ, আমাদের কাছে আরো একটি প্রশ্ন এসেছে যে আমার ছেলে কলা একেবারেই খেতে চায় না, কি করব? আমার মনে হয় কলা খুবই উপকারী একটা খাবার শরীরের জন্য, এন্ড এ ব্যাপারে আপুরি ম্যামেরই মতামত নিয়ে আমরা। কলা খেতে চায় না, এখন বাচ্চারা দেখা যাচ্ছে যে কলার স্মেলটা নিতে পারে না, বা হচ্ছে দেখা যায় যে কলা ওকে খুব আগ্রহ দিয়ে নিচ্ছে, ওই জন্য ওটা মনে করছে যে এটা ইম্পর্টেন্ট না। কিন্তু সে কলা খেতে না চাইলে আমাদের মাদের যেটা করতে হবে, কলা দিয়ে প্যানকেক তৈরি করে দিতে পারি। তো ইজিলি ওখানে ডিম থাকছে, বিভিন্ন ধরনের আটা থাকছে, তারপর চিনি বদলে আমরা মধু দিতে পারছি, তো ওখানে ভালো একটা মানের হচ্ছে একটা তেল ইউজ করছি, তো যার কারণে একটা ভালো একটা সুপারফুড তৈরি হচ্ছে। এখানে কলাও থাকছে, বাচ্চা কিন্তু বুঝতে পারছে না। তো এভাবে আমরা বাচ্চাকে কলাটা দেবো। আর কোনোভাবে যদি বাচ্চা একবার কলা খাওয়া শুরু করে, কলাতে প্রচুর পটাশিয়াম আছে, আর এটা খেলে অটোমেটিক বাচ্চাদের ক্ষুধা বেড়ে যাবে, অনেক বেশি ইম্পর্টেন্ট মানে। হ্যাঁ অবশ্যই। আর তাছাড়া অল্টারনেটিভ হিসেবে যেহেতু কলায় পটাশিয়াম আছে, বাচ্চা যদি একান্ত খেতে না চায়, এর অল্টারনেটিভ হিসেবে পটাশিয়াম বেস খাবারটাকে আমরা ইনক্লুড করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ডাবের পানি। ডাবের পানিতেও প্রচুর পটাশিয়াম আছে। আরেকটা প্রশ্ন ছিল আমাদের, সেটি হচ্ছে গিয়ে যে
আমার বাচ্চার প্রতিদিনকার খাবারে কোন জিনিসগুলো রাখলে তার ব্রেন ডেভেলপমেন্ট হবে, সেই সাথে হচ্ছে তার মনোযোগ বাড়বে পড়াশোনায়, এরকম একটি প্রশ্ন ছিল আমার। খুবই সুন্দর কোশ্চেন, কারণ এখনকার মা বাবা তো বাচ্চাদের হচ্ছে হেলদি ওয়েতে গ্রোথের সাথে সাথে তার ব্রেন কিভাবে ডেভেলপ হবে এটা জানা হচ্ছে খুব বেশি কনসাস। তো বাচ্চার ব্রেন ডেভেলপের জন্য তো আমি এরকেও বলেছিলাম যে ডিম দিতে হবে। বাচ্চারা ডিম খেতে চায় না, সেক্ষেত্রে ডিমের তৈরি খাবারগুলো আমরা দিতে পারি, এবং মাদেরকে হচ্ছে অবশ্যই জানতে হবে ডিমটা আমরা কেন দিব। তাছাড়া আমরা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিলেটেড খাবারগুলো বলেছিলাম। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তো হচ্ছে আবার হচ্ছে ব্রেন একটা পার্টে হচ্ছে ফ্যাটের হচ্ছে চাহিদাটা পূরণ করছে, যা বাচ্চার হচ্ছে লার্নিং পিরিয়ডে অনেক বেশি হেল্প করছে এবং পড়ার মনোযোগ বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া বাচ্চারা যেটা খুব বেশি পছন্দ করে বাদাম পছন্দ করে, বিভিন্ন কালারফুল হচ্ছে ফল পছন্দ করে, সবজি কম পছন্দ করলে ফলটা বাচ্চারা ইজিলি ক্যাচ করে। সেই ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন সিড রিলেটেড খাবারগুলোকে প্রতিদিন কিছু না কিছু দিতে হবে। আর আমি এর আগেও বলেছি চীনা বাদামটা যদি অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে। তাছাড়া আমরা বাচ্চার ব্রেন ডেভেলপের জন্য যদি স্পেসিফিক কোনো বাদামের নাম আসে তাহলে সেটা অবশ্যই আখরোট। আখরোটের শেপ হচ্ছে অনেকটা ব্রেনের মতন, আপনি লক্ষ্য করেছেন কিনা, শেপটা হচ্ছে ব্রেনের মতন, সো এটা ব্রেনের জন্য হচ্ছে খুব ভালো কাজ করে। যে সকল বাচ্চা দেখা যাচ্ছে বাদাম বেশি পছন্দ করছে না, তাদেরকে যদি আমরা ডেইলি 1 থেকে 2টা আখরোট দিয়ে দিই তাহলে অনেকখানি ওই আখরোটের থেকে যে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সে হচ্ছে বডিতে ইনটেক করছে, এটা দিয়ে তার আইকিউ অনেক শার্প হয়ে যাবে। তারপর আসি আমরা হচ্ছে বিভিন্ন ফলমূল, দুধ, এগুলো নিয়েও হচ্ছে আয়রনের একটা খুব হচ্ছে ভালো সোর্স। এই আয়রনের সোর্সের কারণে বাচ্চাদের হচ্ছে বডিতে হিমোগ্লোবিনটা অনেক রিচ হয়, আর হিমোগ্লোবিনের কাজ হচ্ছে ব্রেনে অক্সিজেন সাপ্লাই করা। আর ব্রেনে যখন অক্সিজেন সাপ্লাই হবে ব্রেনের হচ্ছে একটা হেলদি ব্রেন তৈরি হবে, আর হেলদি ব্রেন তৈরি হওয়া মানে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা খুব হচ্ছে রিচ হয়ে যাবে। আর রিচ হওয়া মানে বাচ্চার আইকিউ বেড়ে যাবে, এবং যে এনভায়রনমেন্টে যত কিছু তার বয়স অনুযায়ী যা ক্যাচ করা থাকে সে ইজিলি ক্যাচ করতে পারবে, সে যে কোনো জিনিস ইজিলি লার্নিং করতে পারবে। আমাদের কাছে প্রশ্ন একদম থামছেই না, অনেক আরো বেশি প্রশ্ন এসেছে। আমরা শেষ একটি প্রশ্ন নিব। শেষ প্রশ্নটি হচ্ছে গিয়ে যেটি বলছেন যে আমার ছেলে একদমই ক্ষুধা পায় না, তাকে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া সে করে না, শরীরটা একদম শুকিয়ে গিয়েছে, তাকে কি খাওয়ালে সে আরো বেশি উৎসাহ পাবে খাওয়া দাওয়ার প্রতি, সে তার উৎসাহ আরো বেশি বেড়ে যাবে? এটাও মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। বাচ্চা কেন খাচ্ছে না এইটা কিন্তু আমাদের আগে মার্ক করতে হবে। বাচ্চাকে খাবার নিয়ে চুরাচুরি করার কিছু নাই, কারণ সবাই কম বেশি কিছু কিছু খেতে পছন্দ করে। যদি দেখা যায় বাচ্চা একদম খাচ্ছে না তাহলে বাচ্চা হিস্ট্রি নিতে হবে। আমরা এরকম অনেক ধরনের পেশেন্ট ফেস করি। তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এরকম অনেক পেশেন্ট আসে, স্কুলগামী পেশেন্ট আসে। আনহেলদি এনভায়রনমেন্টে থাকলে সেটা আলাদা বিষয়, যদি হচ্ছে ফ্ল্যাট বাসায় হেলদি এনভায়রনমেন্টে থাকে সো তাদের হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে টেস্ট সাজেস্ট করি। তার মধ্যে একটা হচ্ছে ব্লাডের টেস্ট, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। সেই টেস্টের মাধ্যমে বাচ্চার হিমোগ্লোবিন রেঞ্জটা কত সেটা আমরা দেখি, কারণ এটা জেন্ডার ভেদে একজনের রেঞ্জ এক এক রকম হয়। সো মেল ফিমেল ভেরি করে। তো সেটা পেশেন্ট যেই হোক না কেন তার সেই অনুপাতে যদি কম থাকে তাহলে আমরা হচ্ছে ডক্টরের পরামর্শে থাকে আমরা হচ্ছে আয়রন বেস হচ্ছে বিভিন্ন হচ্ছে সাপ্লিমেন্ট হচ্ছে দিতে পারি, বা হচ্ছে আমরা আয়রন বেস যে ফুডগুলো আছে সেগুলোর প্রতি জোর দেই। আয়রন বেস ফুড অনেক মা জানেই না, সেই ক্ষেত্রে আমাদের যে নিজ দায়িত্বে আমাদের তাদেরকে বলতে হয় আমাদের যে হাতের কাছে যে খেজুর শুধু মারা বাচ্চাদের রমজান মাসে, কিন্তু খেজুর কিন্তু 12 মাসে খাবার একটা জিনিস। যে সকল বাচ্চা দেখা যায় যে ডেইলি হচ্ছে 2 থেকে 3টা খেজুর খায় তাদের আয়রন ডেফিসিয়েন্সির পরিমাণটা কম থাকে। তাছাড়াও বাচ্চাদেরকে হচ্ছে আলু বকরাটা বাচ্চা পছন্দ করে, তারপরে হচ্ছে কিশমিশটা পছন্দ করে, তারপরে হচ্ছে কালারফুল বিট বা বিটের জুসটা বাচ্চারা অনেক হচ্ছে কালারের কারণে খেতে টেস্টটা তো পড়ে সেটা। তারপর পামকিন অয়েল, তারপরে ক্যারট, এই বেস হচ্ছে আমরা খাবারগুলোকে বাচ্চাকে দিতে বলি। কিন্তু খাবারের সাথে সাথে আমাদের আরেকটা জিনিস মার্ক করতে হবে, খাবারটা বডিতে কতখানি অ্যাবজর্ব করছে। এই ক্ষেত্রে আমরা যেটা বাচ্চার প্যারেন্টসদের যে বলি যে আয়রন বেস খাবারগুলো দেওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে হচ্ছে ভিটামিন সি যে খাবারগুলো আছে, স্পেশালি টক ফলগুলো, এই যে খাবারটা দিতে হবে। সেই ক্ষেত্রে হয় কি ভিটামিন সি কিন্তু আমাদের ডেইলি নিতে হয়। যে ভিটামিন সি আমাদের অন্যান্য যে খাবার নিউট্রিয়েন্টগুলো বডিতে
মাথা চেক করতে হয়। আচ্ছা। আর যদি না করি সেটা একটা গ্যাপ পড়ে যায়। এই ক্ষেত্রে ভিটামিন সি এর চাহিদা পূরণ হচ্ছে, আবার আয়রনটাও রিচ হচ্ছে। আর আয়রন রিচ হলে অটোমেটিক বাচ্চার ক্ষুধা বাড়বে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে বাচ্চাদের ফ্যামিলিগত ইস্যু বলাই চলে। এক্ষেত্রে বাচ্চা হচ্ছে কৃমির যে মেডিসিনটা ওরা রেগুলার তারা ইনটেক করে না। রেগুলার বলতে বছরে 1 থেকে 2 বার অবশ্যই নিতে হবে। বাচ্চাদের যদি এই কৃমির প্রবণতা অনেক বেশি থাকে তাহলে বাচ্চাদের ক্ষুধা হচ্ছে লাগবে না, বাচ্চারা কিছু খেতে চাবে না, মিজাজ খিটখিটে থাকবে এবং কোনো কিছুতেই আগ্রহ তারা পাবে না। এটাও কিন্তু আমাদের মার্ক করতে হবে এবং ফ্যামিলি মেম্বারদের সবাই যারা আসবে তাদেরকে বলতে হবে একই টাইমে সবাইকে হচ্ছে কৃমি ওষুধ হচ্ছে ইনটেক করতে হবে। আমরা লাইভের একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের এই আলোচনাটি অনেক ভালো ছিল, আমার মনে হয় যে দর্শক অনেক কিছু জেনেছে এই লাইভ থেকে। তবু আমি ছোট আর দুটো প্রশ্ন নিব, যেখানে ম্যাম যদি আমাকে ছোট ছোট করে দুটি উত্তর দিয়ে দেয়। সেটি হচ্ছে গিয়ে যে একজন প্রশ্ন করেছেন যে আমার মেয়ে প্রচন্ড ভাজা পোড়া জিনিস খেতে চায়, কিভাবে কমাবো? এটা একটা প্রশ্ন, যে ভাজা পোড়া জিনিসটা নিয়ে আমরা হয়তো কথা বলেছি। হ্যাঁ, এটা হচ্ছে কমানোর বিষয়টা এসেছে। কমানোর বিষয় হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে যদি জানা ভালো থাকতো যদি কি ধরনের খাবার, যদি হচ্ছে সে দেখা যায় যে ডেইলি বেসিসে আমাদের খাবারের টাইটেল তো 6 ভাগ থাকে, সে 6 ভাগে কোন ভাগে হচ্ছে বেশি ভাজা পোড়া খাচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু এজটা কি বলা আছে না, আমাদেরকে তিনি এজ জানায়নি। এজটা থাকলে আমাদের জন্য সুবিধা হলো, কারণ হচ্ছে যে বিশেষ করে 3 থেকে না হচ্ছে 6 মাস থেকে হচ্ছে 13-14 বছর পর্যন্ত বাচ্চাদের খাবারের তেলের পরিমাণটা বেশি থাকে, তাহলে ভাজা পোড়া দিলেও কিন্তু অত সমস্যা হওয়ার কথা না। আর এইসব বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, ক্যালোরি বার্নটা অনেক ভালোভাবে হচ্ছে হয়ে যায় যদি আমরা বাচ্চাদেরকে হচ্ছে মোবাইল থেকে কার্টুন থেকে দূরে রেখে বাইরে হচ্ছে আউটডোর গেমে ইনভলভ করি। কিন্তু আমার মনে হচ্ছে তেলে ভাজা পোড়ার ব্যাপারটি, সেটা তো মনে হয় আমাদের তেলের ব্যাপারটিকে অবশ্যই আরেকটা কথা, তেল হচ্ছে একবার যদি ওই তেল ইউজ করি সেকেন্ড টাইম ওই তেল ইউজ করা যাবে না অবশ্যই না, কারণ দেখা যায় বাইরের খাবারগুলো হচ্ছে টেস্টি হয় কিন্তু ওই তেলটা হেলদি হচ্ছে, তেলটা কিন্তু হেলদি আছে, একই তেলের মধ্যে বারবার ভাজছে ফ্যাটি অ্যাসিডে হচ্ছে পরিণত হচ্ছে। এই ক্ষেত্রে আর আমাদের হচ্ছে ডেইলি হচ্ছে 1 গ্রাম হচ্ছে ট্রান্স ফ্যাটি অ্যাসিড হচ্ছে ইনটেক করলে হয়, এর বেশি দরকার নেই। এটারও দরকার আছে কিন্তু কিছু পরিমাপ আছে। যদি আমরা দেখা যায় যে তেলের খাবারটা সাপোজ ডিম খেলে কিন্তু পেশেন্টের ওজন কমে, আবার ডিম খেলে পেশেন্টের ওজন বাড়ে। এটা 2 ক্রাইটেরিয়া আছে। আমরা যদি ডিম পানিতে সেদ্ধ করে পেশেন্টকে খেতে বলি, কারণ পানিতে তো ক্যালোরি নাই বললেই চলে, তো পেশেন্টের ওজন কমবে। আবার যদি আমরা বলি যে পেশেন্টের যদি হচ্ছে ডিম দিয়ে তেলে দিয়ে ভেজে খায়, দেখা যায় একটা ডিমে হচ্ছে কিলো ক্যালোরি থাকছে 60-75 কিলো ক্যালোরি, কিন্তু তেলে দেওয়াতে 200 কিলো ক্যালোরি হয়েছে, অনেকখানি বেশি হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে যদি বাচ্চার ওজন কম থাকে, বাচ্চা যদি এটা খেতে ইন্টারেস্টেড থাকে, আমরা ইজিলি দিতে পারি যদি বাচ্চাদের পারপাসে আসে। আর এই ক্ষেত্রে আমাদের আরেকটা কথা, খাওয়ার আগে অবশ্যই পানি দিতে হবে এবং খাওয়ার পর পরে ভিটামিন সি বেস হচ্ছে কোনো হচ্ছে খাবার যেমন ফলের রস, লেবু শরবত, এই বেস খাবারগুলো অবশ্যই থাকতে হবে। তো দর্শক আমি আরেকটু সামারি করি এই জায়গাতে, সেটি হচ্ছে কি ভাজা পোড়া খাওয়া অবশ্যই হেলদিও বলবো না আমরা, এটা হচ্ছে বয়সের উপর ডিপেন্ড করে ভাজা পোড়া হোমমেড হতে হবে। এন্ড অবশ্যই যে আপনার সন্তান ভাজা পোড়া যে জিনিসটাই খাচ্ছে না কেন সেটা যেন অবশ্যই হোমমেড হয়, এবং যে তেলে খাবারটি ভাজা হচ্ছে সেই তেলে যাতে একবারই খাবারটি ভাজা হয় এবং পরবর্তীতে যাতে সেই তেলটি ইউজ করে ভাজা না হয়। সো সেদিকে আপনারা খেয়াল রাখতে পারেন যে আমাদের অনেক শিশুরা যারা আছে যারা বাইরের খাবার খেতে পছন্দ করে, যেখানে দেখা যায় যে বাইরের কার্টে আমরা ফ্রেঞ্চ ফ্রাইড চিকেন এগুলো খাচ্ছি, বাট ওই যে তেলে খাবারগুলো ভাজা হচ্ছে এই তেলগুলো কিন্তু একদমই হেলদি না। তেল খাওয়া হেলদি, বাট এই যে সবসময় মাইন্ড রাখতে হবে বাইরের খাবারগুলো টেস্টি, নিউট্রিয়েন্ট কিছু না কিছু থাকবে, সেটা যে কোনো খাবারই হোক, কিন্তু হাইজিন অবশ্যই কিন্তু মেইনটেইন হচ্ছে না, সেখানে আনহেলদি। কিন্তু ওই খাবারগুলো যদি বাসায় তৈরি করা থাকে, ওর রিপ্লেসমেন্ট ফ্রেশ অয়েল, তারপর নরমাল হচ্ছে লবণ যদি ইউজ করা হয় এবং হোমমেড সস ইউজ করা হয়, সেখানে আমরা নিউট্রিয়েন্টও পাচ্ছি, আবার হাইজিন মেইনটেইন হচ্ছে। এন্ড আপনার যে সন্তানের যে প্রায়োরিটির যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আপনার সন্তানকে দিতে আমরা বাচ্চাদের দিতে পারছি। ওই যে যেটা বলছিলাম আরেকটা লাস্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে দুধ কখন খেলে বাচ্চাদের জন্য ভালো হয়? আমরা এই প্রশ্নটি দিয়ে আমরা আজকে লাইভটি শেষ করছি। ম্যাম ছোট্ট করে এখানে যদি একটু উত্তর করে দিতে আমাদের। এটা হচ্ছে এজ ওয়াইজ এজ ভেরি করে। দুধ সাপোজ হচ্ছে আমরা যদি বাচ্চাকে হচ্ছে 0 থেকে 5 বছর পর্যন্ত ক্যালকুলেট করি, তাহলে এই বয়সে বাচ্চাদের দুধের ডিমান্ডটা বেশি থাকে। বাচ্চাদের হচ্ছে এখানে দুধে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামের সোর্সটা দুধ থেকে নিতে হয়। এই ক্ষেত্রে
ক্ষেত্রে বাচ্চাদের দুধ ডিমটা মাস্ট এই সময় লাগবে। এই ক্ষেত্রে যেটা হবে যে বাচ্চাদেরকে যদি 2 বছরের পরে আমরা বাচ্চাকে ক্যালকুলেট করে অনেক বাচ্চা রাতের দুধ খেলে গ্যাস ফর্ম করে, এবং আমরা দুধটা দিই কি মাদের আমল থেকে শুনে এসেছে হালকা গরম, যার কারণে হালকা গরম দেওয়ার কারণে হয়তো গ্যাস ফর্ম করে। এই জন্য আমরা যেটা করবো বাচ্চাদেরকে বা বড়দের যাদেরকে আমরা দুধ দেই না কেন রুম টেম্পারেচার, এবং অবশ্যই আগে ভালোভাবে বয়েল করে রুম টেম্পারেচার করে তারপর হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে পেশেন্ট বলেন ফ্যামিলি মেম্বার বলেন আমরা তাদেরকে দিব, তাহলে গ্যাস ফর্ম হবে না। এবং হচ্ছে দুধটা কিন্তু বেশি বয়েল করা যাবে না, সেটা যে কোনো এজে হোক। যে আমরা দুধ খেতে বলে দেখা যায় যে বাচ্চারা দুধ বেশি খাক সমস্যা নেই, কিন্তু ওদেরকে বয়েলটা হচ্ছে নর্মাল হচ্ছে 1 থেকে 2 বার বয়েল করলেই হয়ে যায়। অনেকে হচ্ছে চুলা দুধ বসিয়ে দিয়ে চলে যাচ্ছে, ওটা অনেক ভারী হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আবার গ্যাস ফর্মের জন্য অনেক খারাপ। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে এটা বাচ্চারা ইজিলি ইনটেক করলে বড়দের জন্য হার্মফুল। এই ক্ষেত্রে সবার খাবারে দুধের পরিমাণ মানে প্যাটার্নটা একরকম থাকবে, কিন্তু পরিমাপটা হচ্ছে ভেরি করবে। শিশুদের জন্য যদি আমি বলি যে অ্যাকচুয়ালি কখন তাদের জন্য খেলে তাদের জন্য বেটার হয় বয়স অনুযায়ী, এটা হচ্ছে স্ন্যাক্স টাইমে। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটা বেবিকে হচ্ছে দিনে 2 বেলা যদি সে গ্লাসে দুধ খায় খুবই ভালো। এটা খেলে আমরা হচ্ছে খাবার পরপর দিব না, কারণ খাবার পরপর তো খাবার সে আয়রন বেস খাবার খেয়েছে, আবার ক্যালসিয়াম বেস খাবার খেলে ওটা খাবারও হচ্ছে বডিতে অ্যাবজর্ব করবে না। আমরা এটা দিব 10টা থেকে 11টার দিকে কোন একটা বিস্কিট দিয়ে, এটা একবার গেল সকাল 10টা থেকে 11টা, রাইট, কারণ সকালে ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 8টা। আচ্ছা আচ্ছা, সকালের খাবার সকাল 8টায় আমাদের শুরু করতে হবে। ওকে ওকে। সকালবেলা সে ফ্যামিলি ওয়াইজ যেটা তৈরি করে সে বেস্ট খাবারটা খাবে, খাওয়ার পরে তারপর সে ফর্মাল কিছু খেতে পারে, কিন্তু হচ্ছে 10টা 11টা বা 12টার দিকে সে হচ্ছে দুধের তৈরি খাবারগুলো খাবে। আর এখানে কিন্তু আবার হচ্ছে ফর্মাল কিছু খাবার যাবে না। এই ক্ষেত্রে যেটা করতে হবে কোনো বিস্কিট রিলেটেড বা কার্বোহাইড্রেট রিলেটেড পটেটো ম্যাশ রিলেটেড কিছু একটা খেতে পারে। আর একটা টাইম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিকালবেলা সে পড়াশোনার আগের সময়টায় সে ইজিলি দুধের তৈরি খাবার, যে গ্লাসে খেতে হবে এমন কোনো কথা নেই, দুধের তৈরি খাবারগুলো বাচ্চারা হচ্ছে অনেক সময় মারা অনেক ক্রিয়েটিভ ভাবে প্রেজেন্ট করে, কালারফুল ভাবে আমরা প্রেজেন্ট করে দিতে পারি। তো এটা দিলে বাচ্চারা ইজিলি খায়। তো এটা দিলে বাচ্চারা তাদের হচ্ছে যে প্রোটিনের যে রিকোয়ারমেন্টটা অনেকখানি ফুলফিল হয়। বাট রাতে হচ্ছে কিছু বাচ্চা খেতে পছন্দ করলে দেওয়া যাবে, বাট রাতের থেকে আমার মনে হয় স্ন্যাক্স টাইমে দেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি এতটা সময় ধরে আমাদের সাথে ছিলেন, এতগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, মানে আই ক্যান থ্যাংক ইউ ইনাফ। আমার মনে হয় যে আমরা দর্শকের অলমোস্ট সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। সবগুলো যে সকল কনসার্ন ছিল সবগুলো কনসার্নের একটা ভালো গাইডলাইন, একটা পরামর্শ আমাদের ম্যাম আমাদের সাথে দিতে পেরেছেন। আমি ম্যামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতটা সময়ের জন্য। এন্ড দর্শক, আমিও আশা করছি যে আজকে যে লাইভটি ছিল সেই লাইভটি আপনারা সবাই শেয়ার করে দিয়েছেন, এবং এখনো কিন্তু আপনি লাইভটা শেয়ার করতে পারবেন, কারণ আমাদের লাইভটি কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ ছিল। সো আপনারা চাইলেই কিন্তু লাইভটি আবারও শেয়ার করে দিতে পারবেন, সবাইকে দেখার সুযোগ করে দিতে পারবেন। তবে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। আজকে আমরা লাইভটি এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে আরো একটি আয়োজন নিয়ে আসবো, আরো একটি লাইভ নিয়ে আসবো। তাই ততদিন পর্যন্ত প্লিজ মজার সাথেই থাকুন। মজার ব্রেইন ডেভেলপমেন্ট উইকে যে সকল ব্রেইন কুইজ আছে সেগুলোতে রেসপন্স করতে পারেন। সেই সাথে হচ্ছে গিয়ে প্রতিটা পোস্টের নিচে কিন্তু আমরা ব্রেইন ডেভেলপমেন্ট কুইজ এই কমেন্টটি করে দিচ্ছি, সেখানে আমাদের ব্রেইন কুইজের লিংক থাকছে, এবং যেখানে গিয়ে কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন আপনার সন্তানের ব্রেইনের সক্ষমতা। সেই সাথে কিন্তু আজকের লাইভটিও রয়েছে, আজকের লাইভেও কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে আপনার সন্তানের যে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কি কি নিউট্রিশন এর এভরিথিং প্রয়োজন, সেগুলো কিন্তু আজকের লাইভ থেকে আপনার ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারবেন। সো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মনে রাখবেন ব্রেইন ডেভেলপমেন্ট মানেই মজারু।